তার আজকে একটা উপহার দিবেন বলছিলেন। আজকে দেবো না, মঙ্গলবারে দেবো, মঙ্গলবার। হ্যাঁ, কিন্তু এত সাবধান, এটা এটা কিন্তু তোমাদের আমানত হিসেবে থাকবে। কোনো মতেই এটা মানে তুমি কারোর কাছে, মানে ওই দিন যারা উপস্থিত থাকবা এরা ছাড়া টোটালি প্রোহিবিটেড। হ্যাঁ স্যার ইনশাল্লাহ গ্রামার মঙ্গলবার। ক্লাসের কি স্যার কোন স্যার এরকম কিছু আছে স্যার? গ্রামারের তো এগুলা তো এতগুলা ক্লাসের ধারাবাহিকভাবে একটা গ্রুপে আছে, দেখি তো, তারপর একটা গ্রুপ অ্যাড করে রাখবো, একটা গ্রুপ অ্যাড করে বলে দেবো, ঠিক আছে তোমাদেরকে? জি স্যার, ওই গ্রামার দুইটা লেকচার দেওয়া ক্লাস। থাকলে স্যার আমরা স্যার আবার পরবর্তীতে এগুলো স্যার মানে আচ্ছা, কয়েকটা কিছু সময়ের ভিতরে স্যার করে মানে তাহলে ঠিক ভালো আছে। হয়। হুম। কিন্তু কোনো রেকর্ড কারোর সাথে অবশ্যই শেয়ার করবে না, করা অনুমোদিত না। হ্যাঁ? আচ্ছা, তো আমরা শুরু করবো। ভিক্টোরিয়ান, আমাদের ক্লাস বৃহস্পতিবারে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বৃহস্পতিবারে শেষ হবে। লিটারেচার ক্লাসের রেকর্ডিং এর বললাম তো, এটা মঙ্গলবারে হবে, কিন্তু কারোর সাথে বলার দরকার নেই। হ্যাঁ, আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ স্যার। মঙ্গলবারে মানে কিভাবে দেবো বলে কি একটা মানে কি লিঙ্কটা, এই যে লিঙ্কটা ইয়াতে দেবো, কোথায় দেবো বলো? স্যার আমাদের গ্রুপে। গ্রুপে মানে গ্রুপে দিয়ে দেন, চ্যাট অপশনে দেবো, চ্যাট অপশনে দেবো। এখানে আমি যে কমেন্ট বক্সে দিন। স্যার আমি যে যার কাছে শুনে স্যার ভর্তি হয়েছি স্যার, ওরা যে আপনার কাছে যে পড়ছিল স্যার, ওরা কিন্তু এখন লিটারেচার ক্লাস দেখে, অথচ আমরা পাই না স্যার। কোনো মানে এটা নিষিদ্ধ হয়ে গেছে তো সেই জন্য। আবার আর আমি বলি, এটা ক্লাস ভিডিও কয়টা আমি দেখাই, দেখে নি দাঁড়াও। এখানে হলো যদি শুনে আমি ভিডিও দিছি, অদিতি আমার সাইজ করে ফেলবে পুরা। না স্যার, এটা আপনার এই কথা কেউ জানবে না, আমরা শুধু যারা আছি স্টুডেন্ট দ্বারাই। দাঁড়াও, এখানে হলো টোটাল দেখতেছি কয়টা, 19টা ক্লাস। হ্যাঁ, 19টা ক্লাসের লেকচার। লিঙ্কটা দিলে এই লিঙ্কটা কপি করে জিমেইল করে রেখে দিবা, কিন্তু বাকি আমানত তোমার। হ্যাঁ, চ্যাট অপশন, চ্যাট বক্সে দিয়ে রাখলে হবে স্যার। চ্যাট বক্সে আমি এটা দেবো, তারপরে কপি করে ফেলবা আগামী মঙ্গলবার যদি আল্লাহ বাঁচায় রাখে। হ্যাঁ, ওকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। চ্যাট বক্স থেকে কপি হয় না তো স্যার? কপি হবে, এটা হবে ওই জুমের তো লিংক না, এটা তো ভিডিও লিংক। কপি করে নিয়ে জিমেলে রাখলেই তো হবে স্যার। স্যার আজকেই দেন না স্যার ওইটা কি ড্রাইভের লিংক? আর দেন স্যার, আজকেই দেন স্যার। ড্রাইভের লিংক স্যার বেঁচে থাকবো মঙ্গলবারে। স্যার। ওকে, আমি নিউ ইয়ারটা শেষ করি, মডার্ন পিরিয়ড। হ্যাঁ, বেঁচে থাকবো, আল্লাহ বাঁচা রাখবে। ওকে, ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা আছি। স্যার আপনি সারা বাংলাদেশে তো স্যার আপনার পরিচিত স্যার, সব জায়গায় আপনার চিনে, অনেক মানে এমন কোন জায়গা নাই যে মোটামুটি আপনার চিনে না স্যার, সবাই চিনে, খুব ভালোভাবে চিনে। যে চিনেও না সেও জানে যে স্যার আজকে ক্যাম্পাসে টি স্টলে বসে চা দিয়েছিলাম আপনাকে নিয়ে কথা, সবাই চিনে স্যার। আপনার কথা যে বলছি যে স্যার ক্লাস করি, সবাই বলে হ্যাঁ স্যার তো আছে পপুলারিটি। একটা ফাংশন নিয়ে কাজ করলে তোমাদের চিনবে, কারণ আমি তো কত বছর এখানে, তুমি বুঝো, মানে তো পড়াচ্ছি না, পড়তে মানে আমি আমার সাথে যারা
কেন অন্য টিচারের সাথে আমার চেয়ে বেশি একটা ভালো যোগাযোগ থাকার কারণ এটা হইতে পারে, মনে করা যায় 31 থেকে 35-36 পর্যন্ত কিন্তু প্রত্যেকবার ভাইবা, আমি প্রত্যেকবার ভাইবা দিছি, অতএব ওই যারা যারা রিটেন পরীক্ষার সাথে ছিল, প্রস্তুতির সাথে সাথে ছিল, আমি ওদের সাথে ছিলাম। কথা বুঝছো কিনা? এই ভাইবার গ্রুপ টুপ দল টল করা নিয়ে লেগেছিলাম, আমি আর অন্য কোনো চিন্তায় ছিলাম না। ফলে আর আরেকটা বিষয় হলো কনফিডেন্স থাকাকালীন সময় আমি একমাত্র টিচার যে আমার সবগুলো ব্রাঞ্চে যাওয়া লাগতো, লিটারেচার অন্য কেউ পড়াইতো না তখন। ফলে সব জায়গার সবগুলা শাখায় পরিচয় ছিল, এই আর কি। আর আমার জীবনে মানে সবচেয়ে বড় প্রাপ্তি তুমি ভাবতে পারো না যে আমার মানুষের জন্য কোনো কারণ ছাড়া ভালোবাসে, এটা একটা মানে অস্বাভাবিক ভাবে আমি এটা মানে আল্লাহ আমার জন্য রেখেছে। স্যার এটা আপনার অমায়িক ব্যবহারের কারণে। তুমি জানো না জি মানে স্যার। একেবারে এটা কেন জানি আমি জানি না, মানুষ খুব স্যার একটা কথা বলি স্যার, আধ্যাত্মিক। আপনি যদি নাম কি আছেন স্যার? স্যার আমার স্যার, কথা কি শোনা যাচ্ছে? আমি একটা কথা বলতে চাইছিলাম। বলো। হ্যাঁ স্যার আজকে অফিস শেষ করে যখন বাসে আসতেছিলাম তখন আপনাকে নিয়ে গল্প করতে করতে আসতেছিলাম। মানে এক ভাইয়া পাশে ছিল, সে মানে ইংলিশের সমাধান খুঁজতেছিল যে কি করবো। আমি আপনার ডিটেলস দিয়ে আসছি যে স্যারের সাথে যোগাযোগ করেন বা এরকম গ্রুপের। আমার সাথে তো যোগাযোগ করলে আমার মানে তেমন স্যার, কিছু শোনো স্যার, আমি তো স্যার, আমি আমার বন্ধু বান্ধব সকলকেই বলি যে স্যারের ক্লাস করতে হবে, ইংলিশে যে একটু উইক বলি স্যারের ক্লাস করো, কাজ হয়ে যাবে। আমিও সবসময় বলি স্যার ইংলিশের সমাধান বলতে আমি আপনাকে মানে আরে না, সবাই কি করে দিই যে ওইটা স্যারকে বলি নাই, আমি বুঝাতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে তোমার ওই যে তোমাদের বাসায় না, বাসায় কিন্তু আমি যাওয়ার আগে খুব গুরুম পরিস্থিতি যে আজকে, কারণ আমি তো বললাম তো অনেক আনকনসিয়াসলি ভুল করি, প্রচুর ভুল করি, বুঝছো? এরকম হয়েছে যখন ধরো আমি প্রথম বিয়ে করছি, তো আমার সাথে দেখা করতে আসছে আমার সবচেয়ে কাছের বন্ধু রিফাক। তাহলে এখন আমি, রুসাফার মা, আর হলো আমার বন্ধু, এখন তো রিক্সা উঠবো, শুনো, রিক্সায় উঠবো না? এখন রিক্সা উঠলে কে রিক্সা উঠবে? হিসেবে তো আমি আর ও একসাথে ওঠার কথা। আমি কি করছি জানো? আমি খুব বুদ্ধি মাথায় খাটাইয়া আমি রুসাফার মায়ের এক রিক্সা তুলছি, আর আমি চিন্তা করলাম যে আমার বন্ধু একলা একলা যাবে, ওর মন খারাপ হবে, এই জন্য আমি আর আমার বন্ধু এক রিক্সা উঠছি। উঠা বাসায় আসার পরে তো বাকি এক মাস্টার পাইছি যে কাকে বলে মানে কমন সেন্স, বুঝছো বিষয়টা? তো এই তোমরা বুঝো না আমার কথাটা? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু আমার মাথায় বিশ্বাস করে আমার কোনো আমি চিন্তা করলাম যে রিফা কি মনে করবে যে আমি দেখো যদি বিয়ে করে বউ ভাইয়া সে ওরে ছেড়ে আমি যেতেছি। মানে কমন সেন্সের যে একটা ঘাটতি ছিল। যত করতে তত বর্ষা। তারপরে না ওই কিন্তু কি হয়েছে জানো, বাইরে থেকে যত চোটপাট হয়, আমি যদি আম্মু সারাদিন বলতেছে, অনেক সময় খুব খেপা দিত আমার সাথে। এরপরে আমি যখন যাওয়ার পরে ভুলে গেছে, মানে আমার মানে এটা একটা আল্লাহর রহমত যে খুব এই যেখানে ইয়ে করি না, স্যারও আমার সাথে অনেক সময়, কারণ উল্টাপাল্টা কাজ যত আছে দেখবে যে আমি আনকনসিয়াসলি করি। তো পরে আসলে স্যার নাজমুল ভাই তো আপনার সেই ভক্ত, নাজমুল ভাইয়ের মুখে আপনার কথা শুনতে শুনতে আমি ভর্তি হয়ে গেছি কোর্সে। এটা দেখ, এটা মনে হয় আল্লাহর রহমত। তবে জীবনটা আমার কাছে খুব সুন্দর। শোনো, আমি বলে রাখি আমার ফিলোসফিটা এভরিথিং ইজ রাইট, এভরিথিং ইজ ওকে। আমার কাছে মনে হয় জীবনটা অনেক সুন্দর, এবং আমি খুব আশাবাদী মানুষ। অনেক দুঃখ কষ্টের মধ্যেও মানে আমার খুব টাচ করে কম, আমি মনে করি এটা স্বাভাবিক গতি। আর যতই কষ্ট আসুক আমার কাছে মনে হয় যে এটা ওই যে হ্যামলেটের ওইটা দেয়ার ইজ ডিভাইনিটি দ্যাট শেপস আওয়ার এন্ডস। আমি মনে করি যত দুর্ভোগী আসুক নিশ্চয়ই এটা আমার একটা ডিজাইন করা ছিল, আর একটা বিস্ময়কর একটা আমার ক্ষমতা আছে। সেই ক্ষমতাটা তোমার বলবো, থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ। মানে ইয়াটা হলো, আরে কি নাম না, ওই যে টি.এস. এলিয়টের পড়বা মডার্নিজে, থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ। এটা হলো একটা ঘটনার প্রভাব আর একটা ঘটনায় কদাচিৎ পড়ে। যেমন ধরো জাস্ট গতকালকের একটা ঘটনা বলি 1 মিনিটে। গতকালকে ধরো সকালবেলা আমি বাসা থেকে উঠা রুসাবারে হালকা একটু নাস্তা মুখে দিয়া দৌড়ে চলে আসি ফার্ম গেটে, ক্লাস নিয়ে।
ক্লাস নিচে, ক্লাসের বিরতিতে আমি প্রায় অন্তত ইন্ডিভিজুয়ালি 5 জনের সাথে আলাদা আলাদা কমিউনিকেশন করছি। 5টা মানে প্রত্যেকের জটিল জটিল সমস্যা ছিল। এরপরে ধরো সন্ধ্যার পরে আবার টিচার্স মিটিং ছিল রীতির, ওইখানে আবার জয়েন করছি। আবার নাজমুল ভাইয়ের সাথে একটু কাজ ছিল, এটা শেষ করে এসে আবার একটা মানে একটা বিয়ে, আমি 1 মাস আগে দুজনকে বিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ওরাও 6ষ্ঠ গ্রেডের কর্মকর্তা, কিন্তু বিয়েটা ভাঙিয়া যাবে এটাই চূড়ান্ত। ওদের নিয়ে আমি বেশ কয়েক ঘন্টার মিটিং দিছি। হ্যাঁ, আবার রাত 12টার সময় কিন্তু আমি এখানে এসে আবার আজকে একটা ইন্টারভিউ বোর্ডে ছিলাম সারাদিন, ওই যে নিয়োগ পরীক্ষায়। হ্যাঁ, তো আমি কি বললাম, একটা ঘটনার প্রভাব আর একটা ঘটনায় পড়বে না। টিএস এলিয়টের যে থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ, মনে রাখবা যে আমি যদি তোমারে পড়াচ্ছি না, আমার কোনো টেনশন মাথায় আর আমার এসে চাপতেছে না, আই এম হোল হার্টেডলি উইথ ইউ। এখন আমি যদি তোমার এই যে একটু গ্রামার পড়াইছি না, আমি পুরোপুরি তোমার সাথে ছিলাম। আবার এখন ধরো কি, এখন তোমার আমি লিটারেচার পড়াইছি না, আমি এখন আপাদমস্তক তোমাদের সাথে এখন কোনো টেনশন, চাপ, প্রেশার কিছুই কাজ করবে না আমার। কিন্তু আমি ইয়ার পরে আমি 11টা থেকে 12টার মধ্যে অন্তত 4-5 জনকে টাইম দিয়ে রাখছি যে এই সময় কথা বলবো। কিন্তু এটা আমার একটা মনে হয় এটা আল্লাহর রহমত, মানে আমি এই কন্ট্রোলিংটা, তো আমি পড়তে বসছি, তো আমার মনে হচ্ছে যে এই অংশটা পড়বো, কোনো চাপ প্রেশার আইসা আমার মাথায় ইয়ে করে না। মানে যে আই অলওয়েজ কন্ট্রোল দা রিমোট কন্ট্রোল অফ মাই মাইন্ড উইথ মাই সেলফ। আমি এটা এই ক্ষেত্রে অন্তত সফল। যে তুমি এই কাজটা যদি করতে পারো, ধরো পড়তে বসছো না, কোনো কিছু এসে তোমার টাচ করে না। বা তুমি এই যে এটার একটা থিওরি বলে রাখি তোমাদেরকে, আমি প্রথম ক্লাসে কোনো একটা ক্লাসে মনে বলছিলাম জানি না, যে জিজ্ঞেস করছিল যে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম ইন আওয়ার লাইফ। 3 কোশ্চেন, আমি কি বলছিলাম এই গল্পটা? না স্যার, বলেননি। লেখা 3 কোশ্চেনস টু এ ওয়াইজ ম্যান। আসলে ওয়াইজ ম্যানটাকে আমরা নির্ধারণ করতে পারি নাই, এটা হয়তো সক্রেটিস নইলে প্লেটো। তাদের 2 জনের কাছে এই 3টা প্রশ্ন করা হয়েছিল, 2 জনে কোনো একজনের কাছে। শিরোনামটা হলো 3 কোশ্চেনস টু দ্য ওয়াইজ ম্যান। লেখা রেখো 3 কোশ্চেনস টু দ্য ওয়াইজ ম্যান। ওই প্রাচীন যুগের কোন এক জ্ঞানী বা মানুষের কাছে 3টা প্রশ্ন করা হয়েছিল, 3 কোশ্চেনস টু দ্য ওয়াইজ ম্যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের যাত্রাবাড়িতে আমি বলছিলাম। তো প্রথমে বলছিল যে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম ইন আওয়ার লাইফ, জীবনের সবচেয়ে উত্তম সময়, ভালো সময় কোনটা? হোয়াট ইজ দ্য বেস্ট টাইম, সবচেয়ে ভালো সময়। ঠিক আছে, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের সবচেয়ে ভালো সময় কোনটা? তো উত্তরে অনেকে বললো যে স্টুডেন্ট লাইফ, চাইল্ডহুড, ম্যারিড লাইফ, আনম্যারিড লাইফ, এরকম বিভিন্ন রকমের উত্তর বললেন, কিন্তু গুরু কোনো উত্তরে নিলেন না। তিনি বললেন যে নাও, নাও ইজ দ্য বেস্ট টাইম, নাও। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো নাও। আচ্ছা, মন দেখো। সেকেন্ড, তাহলে প্রথম উত্তর লিখছো হোয়াট ইজ দ্য বেস্ট টাইম, খাতার উপরে লিখে রেখো হোয়াট ইজ দ্য বেস্ট টাইম। শিরোনামটা হলো 3 কোশ্চেনস টু দ্য ওয়াইজ ম্যান। জ্ঞানী ব্যক্তির কাছে, প্রাচীন যুগের কোন এক মানে এনশিয়েন্ট ওয়াইজ ম্যান, জ্ঞানীর ব্যক্তিটা কে এটা জানি না, কিন্তু প্রবাদটা এইভাবে চালু হয়ে গেছে কথাটা, যে তারা জিজ্ঞেস করেছিল যে স্যার হোয়াট ইজ দ্য বেস্ট টাইম, আমাদের জন্য সবচেয়ে ভালো সময় কোনটা? তখন উত্তরে জবাবে অনেক শিষ্যরা অনেক টাইমের কথাই বলছে, চাইল্ডহুডের কথা অনেকেই বলছে। কিন্তু গুরু বললেন যে আমাদের জীবনে সবচেয়ে বেস্ট টাইম, তোমাদের কোনো উত্তরই হয় নাই, এটার উত্তর হবে নাও, নাও ইজ দ্য বেস্ট টাইম, এখনই সবচেয়ে ভালো সময়। কারণ তুমি যদি বলো আমার চাইল্ডহুড বেস্ট টাইম, স্টুডেন্ট লাইফ বেস্ট টাইম, তাহলে আমি তো স্টুডেন্ট লাইফে আর যাইতে পারবো না, তাহলে কি আমার জীবনে আর ভালো সময় আসবে না? না, আমার প্রত্যেকটা মুহূর্তেই ভালো সময়, বেস্ট টাইম। সেকেন্ড, 2 নম্বরে হলো তুমি বুঝলো যে আমি আমার ভিতরে কিছু ফিলোসফি দ্বারা আমি বন্দি, এই একটা ফিলোসফি তোমার বলতেছি। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর বেস্ট কম্পেনিয়ন, হোয়াট ইজ ইউর বেস্ট কম্পেনিয়ন, তোমার সবচেয়ে ভালো সঙ্গী কে? অনেকে শিরোনাম প্রশ্নটা হলো হোয়াট ইজ ইউর বেস্ট কম্পেনিয়ন, তোমার সবচেয়ে ভালো সঙ্গী কে? উত্তরে বললো যে উত্তর বললো যে হোয়াট ইজ বেস্ট কম্পেনিয়ন, বললো যে একজন বলছে যে ওয়াইফ, গার্লফ্রেন্ড, মানে বই, আমি নিজে, এরকম অনেক কথা বলছে। হ্যাঁ, তাহলে উত্তরে তিনি বললেন যে না, হয় নাই। বললো যে দ্য পার্সন উইথ হোম, লিখো দ্য পার্সন উইথ হোম or the thing with which I am now. The person with whom, WHOM, the person with whom or the thing with which I am now.
যে ব্যক্তি বা বস্তুর সাথে আমি এখন বিদ্যমান, খুব শোনো, স্যার আরেকবার বলবেন? দ্য পার্সন উইথ হোম or the thing with which I am now, লেখা দিও তো, the person with whom or the thing with which I am now, যে ব্যক্তি বা বস্তুর সাথে আমি এখন বিদ্যমান, the person with whom, WHOM, or the thing with which I am now, ঠিক আছে? যে তাহলে ফলে কি হয়, ধরো কালকে ওই বাসায় গেছি, রুহামার সাথে ধরো 1 ঘন্টা ওদের সাথে মানে খেলছি, মানে এই আর দুনিয়াতে আর কেউ নাই যার সাথে তুমি এখন থাকো। একটু আগে আমি স্যারের সাথে ছিলাম, ওনার সাথে একটু আগে একজন মহিলা কলিগের সাথে ছিলাম, ওনার সাথে ইয়ার কি তামাশা করি, অনেক অনেক হাসি খুশি করি, মানে যার সাথে মনে দেখবা যে যার এখন এই যে ফুটবল খেলতেছো না, মানে ধরো ক্রিকেট আর ফুটবল খেলাটা দেখতেছো, ওইটি তোমার বেস্ট কম্পেনিয়ন। তুমি একটা লিসেনিং শুনতেছো কোথাও থেকে, এইটি তোমার বেস্ট কম্পেনিয়ন। মোবাইল ফোনে ইউটিউব দেখতেছো, বেস্ট কম্পেনিয়ন। ফেসবুক চালাচ্ছ, বেস্ট কম্পেনিয়ন। এই যে একটু পরে আমার মনটা খুব ভালো, কারণ আমার এখানে আমার এখানে একজন খালা আছেন, এত সুন্দর করে রান্না বান্না করে দেন, আমার জন্য বিশ্বাস করো, ভাবতেই পারো না তুমি। আমি ছোট মাছ পছন্দ করি, খুব ভাজা ভাজা করে উনি এটা দুপেঁয়াজু করে রান্না করেন। আমার মনটা খুব ভালো, কেন একটু পরে যে আমি খুব আরামসে খাবো। একদম খুবই একটু ঝাল ঝাল ভর্তা টর্তা করে রাখেন, মানে একেবারে খুব এই খাবারটা সুন্দর করে। আমি ধরো এমনি খাই না, খুব লোকমা টোকমা দিয়ে মাইখা টেখা খুব ভালো করে খাই, মন খারাপ থাকলে ভালো হয়ে যায়। এই যে সব কি যে স্বাদ করে খাই তুমি কল্পনা করতে পারবে না। হ্যাঁ, এই তাহলে দেখো এই যে যেটাই আছে না, খুব এনজয় করে ইয়ে করবা। যার সাথে আছে, তুমি রিক্সা দিয়ে চলতেছো না, ওর একটু ওর সম্পর্কে তুমি একটু জানো, ওর টোটাল ডিটেলটা জানো, দেখবে যে হ্যাঁ খুব তেলে দে। হ্যাঁ, এইগুলো। হ্যাঁ, লাস্ট হলো 3 নম্বর। 3 নম্বরটা হলো কি, হোয়াট ইজ দ্য বেস্ট থিং, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ার্ক, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ার্ক, সবচেয়ে ভালো কোনটা? হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ার্ক, সবচেয়ে ভালো কাজ কোনটা? লাস্ট কোশ্চেন। হ্যাঁ, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ার্ক লিখছো? এরপরে অনেকে অনেক কথা বলছে। একজন বলছে যে আমি যেটা করতেছি এটা বেস্ট ওয়ার্ক, এটা তো হবে না। সবচেয়ে ভালো বেস্ট ওয়ার্ক কোনটা? আমি যেটা এখন করতেছি সেটা কি বেস্ট ওয়ার্ক? না। আমি যদি চুরি করি, আমি যদি ইফটিজিং করি, সেটা কি বেস্ট ওয়ার্ক হবে? মোটেও না। এটা একটা চমৎকার মানবিক উত্তর দিচ্ছেন, লিখছেন টু ডু গুড অর টু উইশ গুড ফর আদার্স। লেখা রাখুন, টু ডু গুড অথবা টু উইশ গুড আনকন্ডিশনালি ফর আদার্স। টু ডু গুড or to wish good unconditionally for others. মনে রাখবে, এই নামাজ শেষে মনোযোগ দিবে না, আল্লাহ আমার এটা দেন, বিশেষ পরীক্ষা পাস করাই দেন, আমার এটা দেন, তমুক দেন, হমুক দেন, এগুলা বলবা না। এগুলো পরে, এগুলো লাস্ট লাইন। আগে বলবো যে আল্লাহ, এই যে তুরস্কে যে কি মানুষগুলো কষ্ট পাচ্ছে, একটু রহম করেন, শান্তি দেন। আমার এলাকার মধ্যে এই লোকগুলাই আছে, সবার জন্য বলার পরে নিজের জন্য বলবা। এটা কিন্তু সুন্নাত। টু ডু গুড অর টু উইশ গুড আনকন্ডিশনালি, কন্ডিশন ছাড়া। কন্ডিশনটা হলো, আর এখানে একটা কথা তোমার বলবোই। আমার একজন গুরু আছে, আমার কয়েকজন গুরু আছেন যাদের দ্বারা আমি খুব প্রভাবিত। এর মধ্যে স্যারের একটা কথা ছিল, আমির আলী স্যার। স্যার আমাদেরকে পড়াইতেন ডাচেস অফ মালফি। ডাচেস অফ মালফির মধ্যে, হ্যাঁ, ডাচেস বলতেছে ডিউক, আরে সরি বুজলা বলতেছে, আচ্ছা তোমার এত পেইন দেয়, মানে আর তুমি মানুষের জন্য এত ভালো কাজ করো, তুমি ভালো কাজ করে পাও কি, প্রতিদানটা কি? তখন এই ডাচেস বলছিল যে ভালো কাজের সবচেয়ে বড় প্রতিদান হইলো আমি ভালো কাজ করছি, তাতে আমার একটা ভিতরে সন্তুষ্টি তৈরি হয়। মনে রাখবো একটা বিষয়, তুমি যদি কোনো সময় এটাকে ইমাম গাজালির ফিলোসফি যদি বলো, এটাকে বলা হয় হুব্বু ফিল্লা বুগজু ফিল্লা। হুব্বু ফিল্লা মানে হলো, যদি তুমি কোনো মানুষের জন্য কোনো উপকার করো, যদি কোনো ধরো কোনো কিছু করছো, তোমার প্রিয়জন, আপন মানুষ, যার জন্য ওয়াইফ, হাজবেন্ড, বয়, যেই হোক, বাবা মা,
মনে রাখবা যে এটা হলো হুব্বু ফিল্লাহ, মানে এটা হলো তোমার প্রতি সদাচরণ করা আমার স্রষ্টা নির্দেশ, তাই আমি তোমার সাথে সদাচরণ করি, কিন্তু আমি তোমার কাছে কোনো বিনিময় প্রত্যাশা করি না। আমাদের মন খারাপের সবচেয়ে বড় সহি কারণ হলো এটা, যে আমি তোমার জন্য অনেক কিছু করি, করার পরে আমি তোমার কাছে বিনিময় চাই। অন্তত পক্ষে আমি অত ছোট লোক না, কারণ তুমি আমার বিনিময় কি দিবা? তোমার দেয়ারই বা আছে কি? আমি বিনিময় চাই তার কাছে যিনি নির্দেশ দিয়েছেন যে তোমার সাথে ভালো আচরণ করা। স্যার একটু আরেকটু বলেন তো। এটা হলো হুব্বু ফিল্লা, লেখা রেখে হুব্বু ফিল্লা লেখা সার্চ দিলেও পাইবা। আর একটা হলো বুগজু ফিল্লা, তোমার আমি অপছন্দ করলেও, একজন বলছেন যে তুই যে অপছন্দ করার জন্য আমি সেই জন্য অপছন্দ করি, আর তোমার যদি আমি পছন্দ করি, তোমার যদি আমি ভালো কাজ করি, তোমার যদি আমি হেল্প করি, তুমি আমারে ক্যাডার হইবা, তুমি অমুক তমুক হইয়া তুমি আমারে হেল্প করবা, তুমি আমার একটা সুবিধা দিবা, আস্তাগফিরুল্লাহ। তোমার কাছে আমার কোনো প্রত্যাশা ছাড়া আমি তোমার হেল্প করি। আমি আমার ধরো বাচ্চাদের সাথে ভালো বিহেভ করতেছি, আমি আমার ওয়াইফের সাথে ভালো আচরণ করতেছি, আমি আম্মারে আমি অনেক ট্রিটমেন্ট করছি, তার মানে কি আম্মা আমার সাথে ভালো আচরণ করবেন সেজন্য? নেভার। বরং আমি চাই যে আমি আমার ওয়াইফের সাথে ভালো আচরণ করার পর আমি চাই যে মাঝে মধ্যে তার মেজাজ খারাপ থাকলে আমার সাথে খিটখিট করে উঠবেন, প্রচন্ড একটা খারাপ আচরণ করেই ফেলতে পারেন, এরকম করা উচিত। কিন্তু তুমি যদি এরকম, আরে আমি তার এত কিছু দিলাম, বেইমান, কি করলো রে সেটা, মনে রাখবা এই ছোট লুকিটাই বের হয়ে আসতে পারো নাই, তুমি প্রত্যাশা করে আসছো তার উপরে, তার মানবীয় ত্রুটি আছে, সে সবসময় তোমার সুবিধা দিতে পারবে না। কিন্তু তুমি যদি ভাবো আমি তার জন্য এত কিছু করলাম, সে কি করলো আমার জন্য, তাহলে মনে রাখবো যে তুমি ওই স্তরটা ওভারকাম করতে পারো নাই। আমার কাছে মনে হয় যে আমার মন ভালো থাকার একটা বড় সফল কারণ হলো এটা, যে ধরো আমি সত্যি যদি তোমার জন্য কোনো উপকার করি, তোমার কাছে কোনো প্রত্যাশা ছাড়া, আর আসলে তুমি আর আমি যদি তোমার জন্য কিছু করি সেটার বিনিময়ে আমি তোমার কাছে চাই, আমি নিজের ছোট করতেও চাই না। এর বিনিময়ে তুমি হয়তো উল্টা আমার দেখলে না সালাম না দিয়ে চলে দিবা, ব্যস্ত মানুষ, তুমি আমার সালাম দেওয়ার সময় করি তো প্রত্যেকে তো সবাই ব্যক্তিগত দৌড়ের উপরে আছে। এই জন্য মনে রেখো যে এটার যে প্রশান্তি পাইবা, এটার নাম হলো, এটাকে বলা হয় ইতমেনানে কাল। তুমি দেখবে যে তোমার ভিতরে একটা বড় জগৎ তৈরি হবে, where you will the only king of your kingdom, where no tenants live, যেখানে কোনো প্রজা বাস করে না, তুমি এক মহারাজত্বের রাজা। তো এই সেলফলেস বা ভিতরে যে আমিত্ব বা প্রত্যাশা, এগুলো যত পরিমাণে ঘাটতি কমায় ফেলবা, লিটারেচার পড়াই আসতে ফিলোসফি পড়াই ফেলছি, দাঁড়াও চলো ভিক্টোরিয়ান পিরিয়ড। হ্যাঁ স্যার, আপনার কথাগুলো শুনতে ভালো লাগতেছে স্যার। স্যার জীবনের জন্য অনেক ইম্পর্টেন্ট জিনিস এগুলো। জি স্যার। কাজের মধ্যে আরেকটা কাজে প্রভাব না পড়া, স্যার এইটা আসলে এটার জন্য কি ফলো করতে হবে স্যার, একটু বলবেন প্লিজ? এটা মেডিটেশন দেওয়ার, মনে রাখবা এই যে ট্রান্সফার অফ নলেজ, এটা যদি বলো বেঞ্জামিন ব্লুম, কত মানে ব্লুমের যে তত্ত্ব যদি বলো, দেয়ার আর 3 ট্রান্সফার অফ নলেজ। হ্যাঁ, 3 ধরনের ট্রান্সফার হয়। একটা হলো জিরো ট্রান্সফার, একটা হলো পজিটিভ ট্রান্সফার, আর একটা হলো নেগেটিভ ট্রান্সফার। মনে রাখবা এই যে আমার কথা শুনতেছো না, তোমার 3টা ট্রান্সফার হতে পারে। একটা হলো, আমি নেগেটিভটা আগে বলি। নেগেটিভটা হলো এরকম, ধর আমি এখন ভয়েস পড়ছি, আবার নারেশন করতেছি না, দেখবো যে ভয়েস নারেশন তালগোল পাকাই ফেলতেছি আমি, এটা হলো নেগেটিভ ট্রান্সফার অফ নলেজ। আচ্ছা, তারপরে আরেকটা হলো পজিটিভ ট্রান্সফার অফ নলেজ। পজিটিভ ট্রান্সফার অফ নলেজ কি? ধরো তুমি কি শিখছো বলো, ধরো কয়েকটা সমাসবদ্ধ কয়েকটা বাক্য পড়ছো, এখন বাক্য সংকোচন করতে যেয়ে দেখতেছো হ্যাঁ না কিছু মিল পাওয়া যাচ্ছে। পঙ্কে জন্মে যা, এটাকে তুমি উপপদ তৎপুরুষ পড়ছো, হ্যাঁ, আবার এটা পঙ্কজ, এটা আবার বাক্য সংকোচনেও পড়ছো। এটা হলো পজিটিভ ট্রান্সফার অফ নলেজ। অর্থাৎ তুমি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়ছো, পড়ার পরে ডেলিস্টাটা পড়া, ওরে এটা সাবজেক্ট আমি বুঝে গেছি, এটা আমি অবজেক্ট বুঝে গেছি, মানে তুমি ওই জ্ঞানটা কাজে লাগতেছে ইতিবাচক ভাবে। আর একটা হলো জিরো ট্রান্সফার অফ নলেজ। তো জিরো ট্রান্সফার হলো যে ধরো কোনো ইতিবাচক না নেতিবাচক না, কিচ্ছু না। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ক্ষতিগ্রস্ত হই এই নেগেটিভ ট্রান্সফার অফ নলেজ। যদি জ্ঞানের কোনো অংশটা এসে তোমার মাথার মধ্যে, তুমি যখন একটা কাজ শেষ করে, এখন ধরো গ্রামার শেষ করছো না, গ্রামারের মধ্যে তোমার আমি একটা বকা দিলাম, ওই কারে যে বকাও দিয়ে দিছে, এটাই বন্ধ ইয়ে করে এরকম ধমক দিচ্ছি, ওর কিন্তু এটা মন খারাপ হয়ে আছে। তারপর দেখবো যে এখন এসে কাজের লেখা ফেলতেছে, তখন এটা নেগেটিভ ট্রান্সফার হয়েছে। এই যে নেগেটিভ ট্রান্সফার থেকে বাঁচা থাকা, সেটার জন্য
এটা মেডিটেশন লাগবে। ধরো ওই যে বললাম না, স্বাভাবিকভাবে নাও। ধরো স্বাভাবিক মানে কি, তোমার ওই যে তোমার একটু আগে যে আমি এর কাছে ধমক দিচ্ছি, মনে রাখবো এটা ধমকটা তোমার প্রাপ্য। স্বাভাবিকভাবে নেওয়ার কয়েকটা কারণ আছে, আমি বলে রাখি, কথা বাইরে যাচ্ছে, দাঁড়াও। কিং লিয়ারের সময় কথাটা বলতে গিয়ে মনে হয় বলি নাই, না বলছি আমি ভুলে গেছি। দেয়ার আর টু টাইপস অফ ট্র্যাজেডি ইন আওয়ার লাইফ। এটা কি বলছিলাম তোমাদেরকে? না স্যার। জি না স্যার। খাতার উপরে লেখা রাখো, দেয়ার আর টু টাইপস অফ ট্র্যাজেডি ইন আওয়ার লাইফ। একটা গুরুত্বপূর্ণ ফিলোসফি লেখা রাখো, দেয়ার আর টু টাইপস অফ ট্র্যাজেডি ইন আওয়ার লাইফ। There are two types of tragedy in our life. লিখছো? জি এক স্যার। নম্বরে ট্রাজেডি অথবা কার্স, CURSE কার্স। এক নম্বরে লেখা রাখো ডিভাইন কার্স, ডিভাইন। হ্যাঁ, একটা হলো ডিভাইন ট্রাজেডি বা ডিভাইন কার্স। ওকে, আরেকটা হলো ওই লেখা দিছে ওমর ফারুক, অ্যাচিভড, অর্জিত। একটা হলো ডিভাইন আর একটা হলো অ্যাচিভড। ডিভাইন কার্ডস অথবা আরেকটা হলো অ্যাচিভড কার্ডস। ডিভাইন কার্ডস যেটা না, এটা টান দিয়ে লেখা রাখো ইডিপাস, ইডিপাস রেক্স। যেমন ইডিপাস রেক্স, যেমন দিয়ে লেখা রাখো OEDIPUS, ইডিপাস রেক্স। রাজা ইডিপাস, গল্প বলবো, মনে রাখবা। রাজা ইডিপাস হলো সেই রাজা, সফোক্লিসের লেখা সেই বিখ্যাত রাজার গল্প, যিনি, যাকে বলা হয়েছিল তুমি তুমি যাকে বলা হয়েছিল সে তার বাবাকে হত্যা করবে, মাকে বিয়ে করবে। আমরা নাটকের শেষে দেখি টোটালি আননোয়িংলি, আনইনটেনশনালি হি ডিড ইট, সেই কাজ করে বসছে। সারা জীবন সংগ্রাম করছে যেন এই কাজ না করতে হয়, নাটকের শেষে দেখি তারই অজান্তে সেই করে ফেলছে। ডিভাইন কার্ডস, স্রষ্টা চাচ্ছেন। 2 নম্বর হলো অ্যাচিভড কার্ডস, যেমন কিং লিয়ার। তাহলে তুমি এই কথা একটু পর্যন্ত লিখছো কিনা আমি ব্যাখ্যা বলতেছি। জি স্যার। একটা হলো আমাদের যত দুর্ভোগ আছে, লেখা রাখো দুর্ভোগগুলোকে 2 ভাগে ভাগ করে নেই। মানে আমার এই বাংলা লেখা রাখো, আমাদের দুর্ভোগগুলোকে 2টা ভাগে ভাগ করি। তোমার আমার জীবনে যত দুঃখ কষ্ট আছে 2টা ভাগে ভাগ করো, একটা হলো ডিভাইন, একটা হলো অ্যাচিভড। একটু লিখছো কিনা? আমাদের জীবনের সকল দুর্ভোগ 2 ধরনের। এই দুর্ভোগ আসছে হয়তো ডিভাইন নইলে আমি অর্জন করছি। আবার দেখো 2টারই ধর্মীয় ভিত্তি আছে। যেমন প্রথমটা হলো ডিভাইন কার্স, যদি আমি সাহিত্য দিয়ে বুঝাই, মনে রাখবা এই গল্পটা আমি শোনাবো। ইডিপাসের মধ্যে আমাদের সফোক্লিস দেখাইছেন, শোনো। সফোক্লিসের লেখা, আজ থেকে 3000 বছর পূর্বে গ্রিক নাট্যকার সফোক্লিস তার বিখ্যাত ইডিপাস রেক্স, OEDIPUS, ইডিপাস রেক্স নাটকের মধ্যে দেখাইছেন যে ইডিপাস জন্মগ্রহণ করার পরে তার মা বাবা তাকে বনবাসে দিয়ে দিচ্ছে, কারণ তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সে তার বাবাকে হত্যা করবে, মাকে বিয়ে করবে। কিন্তু আমি নাটকটা গল্পটা বুঝে দেখাই দেবো তোমাদেরকে, মানে আইকা শেষ এমন সূক্ষ্ম ভাগ্যের পরিহাস। একদম নাটকের সমাপনী অংশে আমরা দেখি যে কি এই সে একদম সে কি করছে বলো, তার বাবাকে আগে হত্যা করে রাখছে নিজের অজান্তে, এবং বিয়ে করে 2টা বাচ্চা হয়ে গেছে, এবং সে বিয়ে করছে তার মাকে। সফোক্লিস এটা দিয়ে বুঝে দিচ্ছেন, ওই যে আমরা যে বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরের ভালো মন্দ, আল্লাহ কিছু কিছু একেবারে আইরনি অফ ইট আল্লাহ এইভাবে লেখা রাখছেন হবে। আমি হঠাৎ করে ডাক্তারের কাছে গেলাম, যাই বললো, ডাক্তার বললো যে আপনার কিডনি 2টা সমস্যা হয়ে গেছে, আপনার ক্যান্সার ধরা পড়ছে, এরকম অনেক কিছু বললো। ডায়াবেটিস আমার হাতে তো নাই, এটা আমার তো হাতে নাই এটা। মানে আমি রাস্তা দিয়ে গেলাম, হঠাৎ করে দেখলো যে তুরস্কে সব লোকেরা পয়সা ছিল, হতাশ করে বিল্ডিংটা ধপাস করে পড়ে গেছে। কিছু করার নাই আমার এখানে। টেক ইট ইজিলি, দ্য ডিসিশন অফ অলমাইটি, ইট উইল ডিফাইন। যদি এরকম ধরনের কেউ দুর্ভোগে থাকো, মনে রাখবা যে আল্লাহ প্রদত্ত দুর্ভোগ। আর দ্বিতীয়টা হলো অ্যাচিভড, এটা হলো কিং লিয়ার। তুমি যদি কিং লিয়ারটা বলো যে কিং লিয়ার অর্জনটা করছে কি,
কিংলিয়ারের দুর্ভোগটা তার উপরে আসছে, তার অর্জিত। কারণ আইসা বললো যে আমি তোমারে বলছে এই বাচ্চাদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য ভাগ করে দিছো, আবার তুমি কেন এই আবেগে পইরা তুমি ছোট মেয়েটার বঞ্চিত করছো। তো এই যে এটা কিন্তু তার ভুলেরই তিনি খেসারত দিয়েছেন। আমি এখন প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিচ্ছি না, ফলে আমি এই সমস্যাটাতে পড়ছি, আমি ফিল করছি। আমি আমার এই ম্যান মেড ট্রাজেডি, অর্থাৎ আমি নিজেই আমার ট্রাজেডির জন্য আমি তোমার সাথে ভুল কাজ করছি। এই ধরো তাহলে তুমি আমার বকা দিছো, ওকে, এটা আমার অর্জন, কর্মফল। এটার জন্য এটাও কিন্তু জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত মিন আইদিন নাস, এরকম একটা আয়াত আছে। আসমান এবং জমির মধ্যে এমন কোনো দুর্ভোগ নাই যা মানুষ তার নিজ হাত দিয়ে অর্জন করে নাই। এই ধরো আজকে যে ধরো এই ভূমি, এই যে প্রাকৃতিক দুর্যোগ গুলা হচ্ছে, এগুলো কিন্তু অ্যাচিভড কার্ডস। আমরা এই দুর্ভোগ অর্জন করছি। এই যে এইডস হচ্ছে, বড় বড় মহামারী হচ্ছে, আমরা এই সময় এইডস আগে ছিল না, অ্যাচিভড কার্ডস, এই কার্ডস আমরা অর্জন করছি। পরিষ্কার ভাষায় বলতে গেলে আমি তুমি যত ধরনের আমার জীবনে দুর্ভোগ আছে, মনে রাখবা যে এটা হয়তো আল্লাহ পাঠাইছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চান যে আমি দুর্ভোগটা পোহাই, আমার কোনো আপত্তি নেই, কোনো কষ্ট নাই। স্রষ্টাই তো চাচ্ছেন আমি এমনটা ভোগ করি। আই এম হ্যাপি উইথ মাই সাফারিংস। সেকেন্ড, যদি দেখি যে না ভাই এমন এক অপকর্ম করে রাখছে, এটা খেসারত আমার এখন দেওয়া লাগতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পরে শাস্তি দিয়ে না, শাস্তি পাইয়া যাচ্ছি এবং এটা আমার উচিত শাস্তিটা পাওয়া। আই এম টেকিং দ্যাট সাফারিং ইজিলি। তো মনে রাখবো যে এই ইয়াটা, হ্যাঁ, এটাতে দেখবো যে লাগাবো। একদিন আমি রাজশাহীর একটা ছেলে পরে ধরে নিয়ে গেছে জেলখানায়। বিশেষ করে বের হইয়া বের হয়ে কোনো মতো একটা, মানে এই যে আদালতে যখন নিচ্ছে, কোনো মতো মোবাইল ফোনে একটা কার কাছে নাম্বার দিয়ে আমার ফোন করছে, বলতে স্যার আমার তো বিস্ফোরক মামলায় জেল আটকে নিছে। আমি ওরা নাম ধরে বললাম যে শোনো, মানে এনজয় দ্য প্রিজন। আমি দুইবার প্রশ্ন করছি, তুমি এই কর্মের সাথে জড়িত কিনা? কসম করে বললো যে স্যার আমি কোনো আমার ধরে নিয়ে গেছে, একসাথে ঢালাও ধরতো না, বছর ধরে নিয়ে গেছে। আমি বললাম যে তুমি যেহেতু সত্য কথা বলছো যে দুষ্কৃতিকারী না, তাহলে মুক্তি পেয়ে যাবে 100% শিওর। আর সেকেন্ড হলো, জেলখানায় যাওয়া বিষয়টা চারটেখানি বিষয় না। তো জেলখানায় যাওয়ার পর তুমি উপলব্ধি করো যে কিভাবে এই পুরাটা। ও 6 দিন ছিল, বলছে স্যার আমি মনে হয়েছে আরো কয়েকদিন থাকলে আরো কিছু আন্ডারস্ট্যান্ড করে নিয়ে আসতে পারতাম। আমি ওটা বুঝেছি যে জেলখানায় আবার যাইতে পারো, ওটা তো চারটিখানি বিষয় না, চাইলে তুমি জেলখানায় যাইতে পারবো না, আর ইচ্ছাকৃত অপরাধও করতে পারবো না। ফলে যেহেতু গেছো, যে এনজয় দ্য প্রিজন। বলছে স্যার আমার সাথে সাথে ভালো গেছে, আমি যাওয়ার পরে শুধু আবিষ্কার করতেছি কে কে আছে না আছে, কেমন কি করতেছে, আমার সাথে কেমন মাইট দূর করতেছে বা ইয়ে করতেছে, পুরো মুহূর্তটা ভালো লাগাতে দিয়েছে। এই জন্য একটা প্রবাদ আছে, জাস্ট এনজয় দ্য ট্রাজেডি অফ লাইফ। ট্রাজেডিও কিন্তু এনজয় করা যায়। যে তোমার সাথে তোমার একজন ধরো খারাপ সঙ্গী পড়ে গেছে, দেখবো যে সে তোমার সাথে আর কত ভাবে খারাপ আচরণ করতে পারে। জাস্ট এনজয়, লেখা রাখো, আই মাস্ট এনজয় দ্য ট্রাজেডি অফ মাই লাইফ। আমি আমার এনজয়টাকেও, ট্রাজেডি গুলোকে কি করবো, এনজয় করবো। হ্যাঁ, এবার আমি তো লাস্ট কথা বললাম এটা, আরে কতক্ষণ সময় বলে ফেলছে, সরি, আর তো বলার সুযোগ পাবো না, সেজন্য বলে ফেলছি। শোনো, ইয়াটা মানে যতগুলো, ওই যে বললাম না, নিয়ন্ত্রণ কিভাবে, যদি তোমার কেউ বকা দেয়, কেউ যদি ইয়া করে, মনে রাখবে আমি অর্জন করছি, বলুক না বলুক, মনে রাখবে আমার সবচেয়ে বড়, আমাদের সবচেয়ে বড় পরাজয়ের কারণ, আবার বলে রাখি, নিজেকে জয়ী করে ফেলা। সব সময় কিছু জায়গায় পরাজিত করো, দেখবা যে পরাজয় স্বাদ নিও। আমার বইলে যদি আমার কেউ রাগ করে কিছু বলে ফেলছে, বা কোনো সারাউন্ডিং দ্বারা প্রভাবিত একজন লোক কিছু বইলে ফেলছে, দেখবো যে সহজভাবে নেয়ার এক্সপেরিয়েন্স, ইয়াটা বাড়াও, সাহস শক্তিটা বাড়াও। পৃথিবীটা একেবারে খুব ইজি লুকিং, পৃথিবী খুব সহজ ভাবে দেখো, ডিফিকাল্ট মনে হবে না। তুমি যত সহজ ভাবে দেখো, আমার মনে হয় আল্লাহ সহজ করে দেবে। এটা আমার ফিলোসফি। স্যার প্রশ্ন জিজ্ঞেস করবো স্যার? বলো। স্যার, জন্ম আর মৃত্যু এই দুইটা ব্যাপার তো স্যার অবশ্যই আমাদের পূর্ব নির্ধারিত। স্যার ইদানিং যেটা হয়েছে, বিভিন্ন সময় আমরা ফেসবুকে দেখি যে মানুষ বিভিন্ন সুইসাইডাল ব্যাপারগুলা নানাভাবে লিখতেছে। স্যার এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন, যে এটাকে আমরা আসলে কিভাবে বলবো? হ্যাঁ, মানে এটা খারাপ না, ভালোভাবে? জি স্যার। না, শোনো, একটা মানুষ, এটা হলো একটা ভ্রান্ত ফিলোসফির কারণে মানুষ সুইসাইড করে। আমি বলে রাখি, ধরো এই যে জর্জ বার্নার্ড শো পড়াবো, তো জর্জ বার্নার্ড শো এর কথা বলি। ধরো তুমি
আমরা ওই যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন, মনে রাখবা। এইখান থেকে আমি তোমার সুইসাইডের একটা সমাধান দিচ্ছি। মানুষ দেখবো যে অনেকের ভিতরে সুইসাইডাল টেন্ডেন্সি আছে, এগুলো আর কি। জর্জ বার্নার্ড শো বলছেন ওই যে রাগী মানুষদের ব্যাপারে একটা বলছিলেন যে এরা হলো ওর্স্ট সাবজুগেটেড মানে কি? পরাধীন, নিকৃষ্টতম পরাধীন। মনে রাখবা যে যারা অন্যের প্রতিক্রিয়া দ্বারা নিজেকে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম পরাধীন। কারণ আমি তোমারে বললাম যে এই তুমি আস্ত পাগল, আর তাতে তুমি পাগলামি শুরু করে দিছো। মানে ইউ হ্যাভ বিন কনফাইন্ড জাস্ট বাই মাই 3 letters, পাগল, পয়কার পাগল। তুমি আমার এই 3 বর্ণ দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছ। তোমার কোনো স্বাধীন মানবিক বোধে নাই। তো মনে রাখবা যে যারা সুইসাইডের মতো মানে দুষ্কৃতি গুলা করে, তার না সমাজ গ্রাস করে ফেলছে। মানে তার যে মানে স্বাধীন একটা মানে জগৎ আছে, সে নিজের এটা জলাঞ্জলি দিছে। তো ফলে এটা দেখবা যে এটা তো একেবারে আমি আবার বললাম, ধরো সুইসাইডের যারা প্রক্রিয়া করতেছে, সে নিজেকে অন্যের, মনে রাখবা জর্জ বার্নার্ড বলছিল যে একটা সাম্রাজ্যের অধীনে মানুষ পরাধীন থাকতে পারে। আমরা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে পরাধীন ছিলাম, তাও তো একটা কথা। কিন্তু প্রতিক্রিয়াশীল মানুষগুলা অন্যের আচরণের অধীন থাকে। ওই যে অমুক তমুকে আমার এটা বলছে, এই অমুক তমুকের আচরণ দ্বারা পুরা মানব সত্তাকে, স্বাধীন মানব সত্তাকে সে কবজা করে ফেলছে। তোমার রাখবে যে কেউ যদি সুইসাইড করে তার জন্য আমার কোনো করণীয় হয় না। আমি মনে করি যে সে নিতান্ত একজন বোকা মানুষ, এবং ওই যে বললাম না, সে একজন পরাধীন মানুষ। এই সমস্ত পরাধীন মানুষ থাকার চেয়ে না এই ধরনের মানে ধরো আত্মপরিচয় যে নিজেরই চিনে নাই। তা আমি চিন্তা করি যে কিভাবে সম্ভব যে আত্মহত্যা করা, যে ওইগুলোর কারণে আমার আত্মহত্যা করে ফেলছি। কি রে, আমি ভাবলে মানে আমার গা ছমছম করে ওঠে। এত ন্যারো মানুষ হয়, তার চিন্তা চেতনা এত সংকুচিত হয় যে আরেকজনের মানে আত্মহত্যা তো করে পরিস্থিতি দ্বারা, যে মানে কিভাবে তারে মানে নিজের বন্দি করে ফেলছে, মানে সার্বিক সত্তাটা নাই। আবার তোমাদের মধ্যে এই যে এই মানে ধরো নেতিবাচক নিজের ক্ষতিগ্রস্ত করা, এই ধরনের চিন্তা তো সুযোগই নাই। লিটারেচার যদি তুমি ওয়াইডলি পড়ো, আমি এক অনন্য মানুষ, মনে রাখবো যে আল্লাহ আমার একটা আলাদাই বানাইছে। আমি এই যে মাঝে মধ্যে দুসাবার মারে বলে দাঁড়ি খুব বুদ্ধি করে বিয়ে করছে, আসলে তো আমি কি জিনিস বিয়ে করছি কিন্তু টের পাইতেছে না। মানে মানে বলছে তো বলেছে তার কাছে তো আমার কোনো দামে নাই, বুঝছো না? এটা পৃথিবীর এরকমই, মানে কোনো এই যে রাজা করেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, ঠিক আছে? তো মাঝে মধ্যে নিজের ক্রেডিট জাহির করি, আর তুমি জানো না কি জিনিস বিয়ে করছো। তুমি বুঝছি অনেক চালাকি করে বুদ্ধি করে তুমি বুঝছো যে আমি মানে খনি, ঠিক আছে? স্যার আপনি অনেকদিন আগে ক্লাসে একটা কথা বলেছিলেন স্যার, মানুষের 3টা সেন্স থাকে, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড। স্যার আপনি একটা কথা বলেছিলেন কনসিয়াস আনকনসিয়াস এর মাঝামাঝি হচ্ছে সাবকনসিয়াস, এবং এটা হচ্ছে একটা ভাইরাস। স্যার এই সাবকনসিয়াস মাইন্ডটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে? 5 মিনিট করে পজ দিয়ে গবেষণা করবে, 1-2 মিনিট না। যখন পড়তে বসতেছো না, এই যে পড়তে বসতেছো, নিয়ন্ত্রণে না, এটা নো দাই সেলফ মেথড বলা হয়। আবার বললাম মান আরাফা নাফসাহু, নিজের প্রতি দেখো, নিজের তো নিয়ে কোনো বলো তো সত্যি কি ভাবছি কোনো সময় একদিন 1টা ঘন্টা কোথা দিয়ে আসলাম, কোথায় যাচ্ছি ভাবতে পারতেছি না, তো সময় নাই। সব কিছু নিয়ে ভাবি, নিজের সময় দেই না। মনে রাখবো এই নো দাই সেলফ মেথডের মধ্যে একটা সিস্টেম হলো যে আমি পড়তেছি না, যাই কেস করতেছো না, দেখবো সাবকনসিয়াস লেয়ারে আইসা পড়তেছো হ্যামলেট, কিন্তু তোমার ভিতরে এসে অন্য গল্প এসে চলে আসতেছে। এই জন্য 5 মিনিট জাস্ট মনোযোগটা 5 মিনিট পর ঠিক আছে কিনা জাস্ট তুমি রিকল করো। যে আমি এখন ধরো তুমি ভিক্টোরিয়ান পিরিয়ড পড়তেছো, শেষ পর্যন্ত তুমি বারবার সতর্ক থাকবা। মনে রাখবা এখানে আমার তুমি এটা সত্য, লাভ সং অব আলফ্রেড জে প্রুফর্ক, টি.এস. এলিয়টের লেখা। কবিতাটার নাম বলো, লাভ সং অব আলফ্রেড জে প্রুফর্ক। গতবার পরীক্ষা আসছে, লাভ সং অব আলফ্রেড জে প্রুফর্ক, টি.এস. এলিয়টের কবিতা। দেখাই দিচ্ছেন ভিতরে দ্বৈত সত্তা আছে, জানো, একটা শাসন করে একটা শোষিত হয়। তুমি এই শাসক সত্তাটাকে শক্তিশালী করো, সে তোমার সবকিছু নিয়ন্ত্রণ রাখবে। আরে পড়তেছি না ভিক্টোরিয়ান পিরিয়ড, আরে এগুলো চলে আসছে কেন? তুমি প্রয়োজনে চিরকুটে লেখা রাখো আলাদা,
তুমি একটা আমি এই যে পড়া মুখস্থ করার 7টা উপায় একদিন বলছিলাম জানো, এই দেখবো যে একটা আমার নাম দিয়ে সার্চ দিলে দেখবা যে কে যে একটা কোনো একটা গ্রুপে আছে, মানে জানি না একটা ছেলে দিয়ে রাখছিল পড়া মুখস্থ করার 7টা উপায়, আমার নাম দিয়ে সার্চ দিলে হবে, হ্যাঁ দেখো। তাহলে এগুলো যে মানে 5 মিনিট করে পজ দিয়ে মন নিয়ন্ত্রণ নিবা, মন নিয়ন্ত্রণ, যে আমি আধা ঘন্টা পৃথিবীর কোনো ধ্যান জ্ঞান আমাদের হেল্প মানে ডিস্টার্ব করবে না, প্রমিস। এই যে মোবাইল ফোন ডিভাইস থেকে ইয়ে করো, ঠিক আছে? ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমি আজকে ক্লাসের বাইরে গিয়ে কি স্যার আপনার সাথে 15 থেকে 20 মিনিট কথা বলার মতো কোনো সুযোগ আছে? ঠিক আছে ইনশাল্লাহ, আমার ফোন দিও, কিন্তু যে কোনো আপনার নাম্বারটা কোথায় পাবো স্যার? আমার ওই সেই গ্রুপে, ওই আরআরএস গ্রুপ, সব জায়গার মধ্যে আমার নাম্বার অ্যাভেলেবেল, সেটিও অ্যাভেলেবেল। ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে এখন আমি 40-45 মিনিট সময় লাগবে ইয়া করব। আর তোমাদেরকে এটা বলে রাখলাম, আমি যখন রেকর্ডিংটা দেবো, তুমি চাইলে পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন একবার করে মনোযোগ দিয়ে শুনবা। তাইলে কি হবে বলো, মানে ওই যে আমি যা যা বলছি তুমি এমন হইতেছে আরেকবার শুনতেছ। জি স্যার, মাথায় ঢুকে যাবে। ম্যাথিউ আর্নল্ড, মিলানকোলিক বা এলিজিয়াক পোয়েট। এলিজি বেশি লিখছেন তাই এলিজিয়াক পোয়েট, পরিষ্কার বিষয়। এলিজি বেশি লিখছেন, এলিজি মানে শোকক গীতি, কারোর মৃত্যুতে যদি কোনো শোক প্রকাশ করা হয় তার নাম এলিজি, তাহলে এলিজিয়াক পোয়েট। ওকে, তারপরে হলো তোমার তার বিখ্যাত বইয়ের নাম বলবো এই 3টা। তার বিখ্যাত এলিজি হলো রাগবি চ্যাপেল, থাইরসিস, হিনেস গ্রেভ। এলিজি বেশি লিখছেন এই জন্য এলিজিয়াক পোয়েট। বাংলা সাহিত্যে যেমন দুঃখ নিয়ে বেশি কথাবার্তা বলছেন দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত, ঠিক ইংরেজি সাহিত্যে উনি একমাত্র কবি। এই যে শোনা, পৃথিবীর সব কবি তুমি ধরো শেলির কথা যদি তুমি ভাবো, শেলি পিছনে তাকাইলে হতাশ, সামনের দিকে তাকাইলে আশাবাদী। শেলির জীবনের পিছনের দিকে তাকাইলে অন্ধকার দেখতেন, সামনের দিকে তাকাইলে আলো দেখতেন। তো তিনি হতাশা ছিল, আবার তিনি অপটিমিজমে দেখা দিয়ে গেছেন। একমাত্র কবি ইংরেজি সাহিত্যের ম্যাথিউ আর্নল্ড, জীবনে শুধু হতাশায় দেখা গেছেন, কোনো আলোর পথ দেখান নেই, কোনো আশা জাগায় তোলেননি, পুরোপুরি ভাবে হতাশ, পুরোপুরি ভাবে, যেখানে পুরাটাই পৃথিবী গ্লোমি, পুরাটাই দীর্ঘশ্বাস। বলবো যে তুলে তিনি কিভাবে টিকে আছেন। কিন্তু ওই যে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, শেলি যে বলছিল যে বিরহের গানটাই হয়তো সবচেয়ে মধুর সঙ্গীত। হ্যাঁ, না তুমি যেটা বলছো ফিলোসফিতে শোপেনহাওয়ার, তাতে আমি মানি না। শোপেনহাওয়ার তো আবার দুঃখ মুক্তির পথ দেখাই গেছেন, দুঃখের কারণ কি এবং দুঃখ থেকে মানে মুক্তির কারণ তিনি এক্সপেকটেশনের কমাই ফেলতে বলছেন। তো এখন এই শোপেনহাওয়ার তো পথ দেখা গেছেন, কিন্তু ম্যাথিউ আর্নল্ড আপাদমস্তক পেসিমিস্টিক, এবং তিনি কখনো তার লেখালেখিতেও এই দুঃখ থেকে উত্তরণের কোনো পথও দেখান না। কিন্তু দুঃখের মধ্যেও যে একটা আর্ট আছে, একটা শিল্প আছে, দুঃখের মধ্যেও যে একটা ভালো লাগা আছে, সেই শিল্পটা দারুণ ভাবে ইয়ে করছেন ম্যাথিউ আর্নল্ড। এই জন্য তিনি সফল। আমলে এত দুঃখ গাথা নিয়ে কোনো কবি অমর হইতে পারতেন না। তাহলে তিনি হলেন এলিজিয়াক পোয়েট। ঠিক আছে, ওকে। রাগবি চ্যাপেল, থাইরসিস, হিনেস গ্রেভ, ডোভার বিচ। ডোভার বিচ হলো ডোভার প্রণালীতে বসে বসে লিখছেন। সেখানে তিনি দেখাইছেন, আরে ডোভার বিচ কত কিছু সাক্ষী দিতে ভাই, তুমি তোমার একটা সময় তুমি কত বিশ্বাসী মানুষ দেখছো, এখন চারিদিকে মানুষের অবিশ্বাস, মানুষের ভিতরে হাহাকার, মানুষের হৃদয়টা ফাইটা চৌচির হয়ে আছে, বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বে। ওই যে চার্লস ডারউইন নিয়ে বের করছে, মানুষের ঘনায় সেই বিশ্বাসী মানুষগুলো আর নাই, সবগুলোর মধ্যে কিন্তু হৃদয়ের একটা হাহাকার, আত্মচিৎকার দেখাইছেন। দ্য স্কলার জিপসি, সেম। সোহরাব এন্ড রুস্তমের গল্প নাম শুনছো নিশ্চয়ই। এই যে সোহরাব এন্ড রুস্তম, মহাকবি আবুল কাসেম ফেরদৌসি তুসির লেখা শাহনামা, সেখানে একটা গল্প বিধৃত হয়েছে যে এই যখন রুস্তম বিয়ে করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রে গেছেন, সেখানে তাহমিনা নামের একটা মেয়েকে বিয়ে করেছেন, রাজকন্যাকে। বিয়ে করার পরে তিনি যখন আবার কি করলেন, তিনি যখন আবার এই অনেক আরেক দেশে চলে গেছেন যুদ্ধ করার জন্য, তার ছেলে হয়েছে সোহরাব। তারপরে সোহরাব বড় হয়েছে, সেও বীর পালোয়ান হয়ে ওঠে। একদিন যুদ্ধ হয় সোহরাব এন্ড রুস্তম, কেউ কাউকে চিনতেন না। তখন বারবার তরুণ সোহরাবের কাছে, পুত্র সোহরাব এর কাছে বারবার পরাস্ত হচ্ছিলেন বাবা। এবার
পৃষ্ঠদেশ দিয়ে পিছন দিক দিয়ে আক্রমণ করে কাপুরুষের মতো সোহরাবকে পরাস্ত করেন রুস্তম। তখন সোহরাব মাটিতে লুটাইয়ে পড়ে বললো যে আমার বাবা বীর রুস্তম যদি জানতে পারে যে আপনার মতো কাপুরুষ আমার আঘাত করে করছে, আপনার অস্তিত্ব কি কও? বললো যে আমার নাম তো, তোমার নাম কি? বলছে আমার নাম হলো সোহরাব। তারপরে ওই যে ছোট ওই যে রুস্তম তার ওয়াইফে দিয়ে আসছিল একটা হার লকেট, হ্যাঁ, বলছিল আমার ছেলের গায়ে এটা পরাই দিবা, বলছে এই যে দেখেন আমার এই পরিচয় আমার বাবা। তখন দেখলো যে সে তার নিজের ছেলেকেই হত্যা করে ফেলছে, এই আর কি। উম তো এটা নিয়ে সোহরাব এন্ড রুস্তম, আর কিছু বলতে চাই না, এগুলোই। চার্লস ডিকেন্সের নাম পড়ো নাই, এটা তো হয় না। চার্লস ডিকেন্স আমাদের, আমি যদি বললাম ইংরেজি সাহিত্যের সব কবিদের মধ্যে উইলিয়াম শেক্সপিয়র, চার্লস ডিকেন্স, জর্জ বার্নার্ড শ, টি.এস. এলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে, পঞ্চপাণ্ডব। আবার বললাম এই 5 জনের নাম স্যার 20 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। স্যার ম্যাথিউ আর্নল্ডের কোড গুলো পড়তে হবে না? না, আমি আর এদিকে যাইনি, কোডগুলো গুরুত্বপূর্ণ না। ট্রুথ সিটস আপন দ্য লিপস অফ ডাইং ম্যান, যখন মৃত্যুপত্র লিটারেচার দ্য ক্রিটিসিজম অফ লাইফ, মনে রাখতে পারো। এই যে দ্য সি অফ ফেথ ওয়াজ ওয়ান্স টু এট দ্য ফুল, একটা সময় বিশ্বাসী মানুষের হৃদয় জুড়ে ছিল বিশ্বাস, এখন আর সেই বিশ্বাসী মানুষগুলো নাই। চার্লস ডিকেন্স, তিনি ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক, দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট অফ ইংলিশ অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। স্কেচেস দ্য বাইবজ প্রথম গ্রন্থ, কিন্তু যেগুলো মনে রাখবার ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্ট, গ্রেট এক্সপেকটেশনস, কেন্দ্রীয় চরিত্র পিপ, স্টেলা মিস আভিশাম, গতবার আসছিল পিপের কথা, এ টেল অফ টু সিটিজ, আর এই টেল অফ এ টাফ কিন্তু জনাথন সুইফট লিখছেন, ক্রিসমাস ক্যারল, ব্লেক হাউস, পিকুইক পেপার্স, লিটল ডোরিট, হার্ড টাইমস, আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড, ওল্ড কিউরিওসিটি শপ, দ্য ব্যাটেল অফ লাইফ। আমি আবার বললাম যে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না, তার চরিত্রগুলা স্যার স্যার দ্য পিকউইক পেপারস এর পর কোনগুলো দাগাবো? প্রত্যেকটা, এখানে কোনোটা বাদ দিবে না, টোটাল ডেভিড, মানে অর্থাৎ আমরা এখানে কোনো কিছু কনসিডার করতে চাই না, হ্যাঁ, কারণ তিনি তো বুঝই তিনি সর্বশ্রেষ্ঠ উপন্যাসিক, কেন আমরা তাকে বাদ দেব? আমি আবার বললাম উইলিয়াম শেক্সপিয়রের যে 5 জনের নাম বললাম না, ওনাদের কাছে প্রশ্ন দেওয়াটা প্রশ্নকর্তার ক্রেডিট, আর না দেওয়াটা ওনার ডিসক্রেডিট। নজরুল থেকে প্রশ্ন আসে নাই, রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন আসে নাই, মাইকেল মধুসূদন থেকে প্রশ্ন আসে নাই, এটা ওনার ডিসক্রেডিট। এখানে ওনাদের কাছ থেকে প্রশ্ন আসাই তো স্বাভাবিক। তো তার প্রত্যেকটাই হলো যে ডেভিড কপারফিল্ড, এই ছোটবেলায় দেখবা যে এতিম শিশু, মা মারা গেছে, সৎ বাবা কিভাবে, বাবা মারা গেছেন, সৎ বাবা কিভাবে তাকে নিষ্পেষণ, কিভাবে কষ্ট দিয়ে বড় হয়েছে, সবগুলোই দেখবা যে তার অধিকাংশ একেবারে নিগৃহীত নিপীড়িত অবস্থা থেকে বড় হয়ে ওঠার গল্পটা। ডেভিড কপারফিল্ড বলো, অলিভার টুইস্ট বলো, গ্রেট এক্সপেকটেশনস, সবই এক কথা। গ্রেট এক্সপেকটেশনও সেম, ছোটবেলায় একদম দুর্দশায় ছিল, বড় হওয়ার পরে বিভিন্ন মানুষের হেল্প নিয়ে বড় হয়েছে, বড় হওয়ার পরে যে তার মনস্তত্ত্ব, এগুলা। হ্যাঁ, এবং তুমি মনে রাখবা যে অলিভার টুইস্ট আমাদের ভারতবর্ষে একটা আলোড়ন। বাংলা সাহিত্যের একটা মুভি আছে, মুভিটার নাম হলো মানিক। কেউ ইউটিউবে সার্চ দাও মানিক লেখা, এই মানিক 1969 মনে হয় নাকি জানি, মানিক লেখে কেউ সার্চ দিত, দেখবো যে এই অলিভার টুইস্ট অবলম্বনে মানিক 1961 স্যার। 1961, হ্যাঁ। মানিক আবার 2টা আছে, একটা সাদা কালো, এই রঙিন মানিক হলো এটা ভারতীয় একটা সিনেমা। পাইছো নাকি মানিক? স্যার আপনি পাইলে হচ্ছে আমরা সবাই দেখতে পারবো। দিচ্ছি।
মানে মুভিটা একসাথে নাই, তারপর দেখাইতে হবে। স্যার 1961 সালে স্যার এটা। 1961, হ্যাঁ। ধরো একটু, জি স্যার, সাদা কালোটা পাইছি। এটাই দেখো, এটা ভিতরে ঢুকলে দেখবো যে এই যে অলিভার টুইস্ট, এই যে নিচে লিখে দিচ্ছি বিজলি বরণ সেন পরিচালিত। হ্যাঁ পাইছি, একটু অনেকটা দেখো। দেখছো, চার্লস ডিকেন্স জি, স্যার। রচিত অলিভার টুইস্ট অবলম্বনে। ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে। তো এই গল্প এখানে বলে দিচ্ছি, গল্পগুলো দেখে নিও, প্রত্যেকটা গল্প বলা আছে এখানে। এরপরে হলো ম্যাক্সিম ঘুরকি, মা, মাদার। স্যার ওই যে এটা হলো বড়দিনে খ্রিস্টানরা যে কেরল করে কি ক্রিসমাস কেরল, আর এটা কি ওইটা কে কেন্দ্র করি? হ্যাঁ, কীর্তন নাকি স্যার? এগুলার কীর্তন বলে? এক ধরনের স্তবগান, এই যে স্যার, আমাদের ইসলাম ধর্ম। হ্যাঁ, হ্যাঁ, এই গল্পগুলো কোথায় পাবো? বইতে তো স্যার গল্পগুলো নাই। এই তো গল্প দিয়ে দিছি তো, দেখো না, গ্রেট এক্সপেকটেশন। সেটা কি নতুন এডিশনে? না, এডিশন বইয়ের মধ্যে গল্প দিলে তো বই অনেক ভারী হয়ে যাবে। জি স্যার। শীটটা মধ্যে দিয়ে দিছি 3টা গল্প। হ্যাঁ, ওকে। আচ্ছা স্যার। ম্যাক্সিম ঘুরকি মা নিয়ে প্রথমে উপন্যাস কে লিখছেন? এই যে ম্যাক্সিম, দুইজন মা আছে, একটা হলো আজাদের মা আর একটা পাভেলের মা। আজাদের মা হইলো আনিসুল হকের মা, আর পাভেলের মা হইলো ম্যাক্সিম ঘুরকির মাদার, হলো পাভেলের মা। কথা বলছো কিনা? একটা মায়ের প্রভাবটা কত বিস্ময়কর। আমরা এই ম্যাক্সিম ঘুরকির মা, অনেক অসংখ্য রুশ বিরোধী মানুষ, রুশপন্থী বা রুশ সাহিত্যিকদেরকে ভালোবাসেন যে কয়েকজন লেখক আছেন, এর মধ্যে ম্যাক্সিম গোর্কি অন্যতম। পাভেলের মা, এটা মনে রাখবো, চরিত্রটা কিন্তু পাভেল। এই ম্যাক্সিম গোর্কির মায়ের কেন্দ্রীয় এখানে ছেলেটার নাম কি, পুত্রের নাম কি বলো? স্যার পাভেল। আর আজাদের মা মানে কি? আনিসুল হকের মা। আনিসুল হকের মা, ওই যে সেখানে তোমার মা কি করছিল, আজাদের মা বললো যে আজাদ ধরে নিয়ে গেছে। তারপরে আজাদের মা কিন্তু বলছিল যে মা কোনো মতেই শহীদ রুমির নাম যেন না বলে, তাই না? রুমির নাম না স্যার, আজাদের মায়ের কাছে ভাত খেতে চাইছিল, বলছিল যে মা ওরা তোমাকে ভাত খেতে দেয় না। না না, এটা তো যখন নিয়ে যায় তখন কিন্তু বলে দিয়েছিল কোনো মতেই তোমার বন্ধু রুমির নাম বলবে না। হ্যাঁ স্যার, রুমি সহ আরো ওই প্লাটুনের যারা ছিল সবার কথা বলছিল যে কারণে। তারপরে আজাদের আমার জায়গা দেখছে যে পিঠ মোড়া দিয়ে পিছনে বাইরে রাখছে, বলছে মা আমার ধোয়া উড়ে এমন ভাত খেতে মন চায়। হ্যাঁ, গরম ভাত। পরে মা আবার পরদিন যখন রাইনা নিয়ে গেল তখন আর পায় নাই, তাই না? জি স্যার। দিন বাইতে ছিলেন, মা ভাত খান নাই আর বিছানায় শুন নাই, বিছানায় শোয় নাই। হ্যাঁ। উইলিয়াম ম্যাক্রেস থ্যাকারি হলো লিখছেন ভ্যানিটি ফেয়ার। ভ্যানিটি ফেয়ার এর মূল বিষয় হলো সব জায়গায় যে হিরো থাকতে হয় এমনটা না, হিরো ছাড়াও যে নোভেল হয় এটা দেখাইছেন। এ নোভেল উইদাউট এ হিরো। মনে রাখবো যে এটা হলো এ নোভেল উইদাউট এ হিরো। তাহলে একমাত্র একটা উপন্যাস যেখানে হিরো ছাড়া উপন্যাস দেখাইছেন, কোনো হিরো নাই। আর কিছু মনে রাখা লাগবে না, ভ্যানিটি ফেয়ার। ওকে, এটা মনে রাখি।
দ্য ভার্জিনিয়ান্স হয়তো মনে রাখতে পারো, এ টেল অফ লাস্ট সেঞ্চুরি, এটা মনে রাখতে পারো দুইটা, কিন্তু ভ্যানিটি ফেয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, এডওয়ার্ড ফিটজেরাল্ড, রুবাইয়াত ই উমর খৈয়াম। উমর খৈয়ামের নাম নিশ্চয় শুনছো, বিখ্যাত গণিতবিদ, কিতাবুল জাবার অল মোকাবেলা, মানে উমর খৈয়াম তিনি গণিতবিদ, দার্শনিক, কবি। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম রুবাইয়াত ই উমর খৈয়াম। বাংলায় অনুবাদ করছেন কে বলতো? সৈয়দ মুস্তফা আলী, কাজী নজরুল ইসলাম অনুবাদ করছেন। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। আবার ধরো মুস্তফা আলী বই পড়া প্রবন্ধের মধ্যে নিয়ে আসছেন যে রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা। তো ওই এই বিষয়টা আবার তুমি এই যে যদি আমি একারে তোমার রুবাইয়াত থেকে কবিতা বলি, ইলমেরা হার গেজ নায়াবি তানাদারি শশকেসাল, you will not be able to learn a single sentence, single word without having 6 characteristics. 6টা বৈশিষ্ট্য ছাড়া তুমি কোনো জ্ঞান অর্জন করতে পারবে না। হেডস, কোতা, ফাহমে কামেল, জমে খাতের কুল্লেহাল। একটা হলো হেডস, প্রচন্ড লোভ থাকতে হবে। কোতা, বিনয় থাকা লাগবে, প্রচন্ড বিনয়ী হবে। ফাহমে কামেল, যেটা বুঝো পরিপূর্ণভাবে বুঝতে হবে। জমে খাতের কুল্লেহাল, কনসেন্ট্রেটিভ অ্যাটেনশন of at every stage of life, যেখানে যাই পড়ো অতি মনোযোগের সাথে পড়ো। তাহলে 4টা কথা বলছেন, খেদমতে ওস্তাদ বায়াদ হামসাবক খানি মুদাম, লফজেরা তাহকিকি কুনি তাসুবি মর্দে কামাল। খেদমতে ওস্তাদ, তিনি বলছেন যে তুমি জ্ঞান অর্জনের জন্য যার কাছ থেকে জ্ঞান নিচ্ছ তার ব্যাপারে একটা পজিটিভ ধারণা অবশ্যই থাকতে হবে। অনার্স যে স্যারের ব্যাপারে তুচ্ছতাচ্ছিল্য করতাম, ওই স্যারের কাছ থেকে উল্লেখযোগ্য কিছু নেওয়া যায় নাই। এটা খুবই একটা আধ্যাত্মিক সম্পর্ক। ইমাম আবু হানিফার জীবদ্দশায় তার শিক্ষক হাম্মাদের বাড়ির দিকে কখনো পা দিয়ে ঘুমাতেন না। ইভেন ইমাম আবু হানিফার পায়ে জুতা ছিল না। তার শিক্ষক হাম্মাদ যখন তাকে একজোড়া জুতা দিলেন, তো বলে যে এটা কালকে পরে আসবা, ইমাম আবু হানিফা পরদিন আবার খালি পেয়ে গেছে। তখন হাম্মাদ বললেন যে তোমার না গতকালকে জুতা দিলাম, এটা পরে আসো নাই? বলে যে পরে আসছি। বললেন যে আপনার জুতা তো আর পায়ে লাগানো যায় না, কাপড়ের জুতা, কাপড়গুলো আমি ধুইয়া এই যে উনি টুপি বানিয়ে নিয়ে আসছেন, বলে যে আমার মাথায় দেখেন আপনার জুতা। এটা হলো ভক্তি দেখাইছেন, মানে ওই যে এটা একটা অবশ্যই দেখো যে যার কাছ থেকে রিসিভ করো অবশ্যই তার ব্যাপারে একটা খেদমত ওস্তাদ। আর লফজেরা তাহকিকি কুনি তাসুবি মর্দে কামাল, আর যেটা পড়ো সত্যি শব্দ শব্দ বিশ্লেষণ, শব্দ বিশ্লেষণ। ও আমার ছুটে গেল, কি চলে গেছে নাকি? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, স্ক্রিন চলে গেছে। তো আমি এইটারই মনে রাখবো। এডওয়ার্ড ফিটজেরাল্ড রে কি কেউ চিনে? আমার তো মনে হয় না। যদি কেউ আমার সাথে সহমত পোষণ করো, আমরা ইংলিশে অনার্সে নিশ্চয়ই এডওয়ার্ড ফিটজেরাল্ডের নাম পড়ো নাই, অবশ্যই পড়ো নাই। এডওয়ার্ড ফিটজেরাল্ড এমন কোন কবি না যে যার এই নিয়ে আমরা অনার্সে পড়া লাগে, এমন কোন কবি ছিলেন না আসলে। ও আমার চলে গেছে, হটস্পট চলে গেছে, ধরো, সরি। এডওয়ার্ড ফিটজেরাল্ডের ব্যাপারে বলা হয় কি জানো? এডওয়ার্ড ফিটজেরাল্ড যে একজন বিখ্যাত কবি, এটা মানুষ জানছে কার কারণে বলো? স্যার উমর খৈয়ামের কারণে। হ্যাঁ, উমর খৈয়ামের কারণে। উমর খৈয়ামের মাধ্যমে হাফিজ একটা কবিতা লিখছিল। হাফিজ তো পারস্যের বিখ্যাত মহাকবি হাফিজ। তিনি বলছেন যে তিনি প্রথমে হজরত মুহাম্মদ নিয়ে কবিতা লিখতেছে, বুঝছো? এর আগে কখনো লেখা নেই। তখন লেখাটা শুরু করছে এভাবে যে, প্রিয় নবী, আপনার নিয়ে লিখতেছি এই কারণে না যে আমি আপনাকে আমি মহিয়ান গুরিয়ান করে ধরবো। আসলে আমার উদ্দেশ্য এটা না। আমার উদ্দেশ্য হলো আপনার নিয়ে লিখলে সবাই আমার নাম মনে রাখবে এবং আমি বিখ্যাত হব। তো বুঝছো কিনা বিষয়টা? কেন এই কথাটা বললাম? মানে এডওয়ার্ড ফিটজেরাল্ড ইংলিশের কেউ এমন কোন কবি ছিলেন না, একজনও বলতে পারবো না যে অনার্সে তার নিয়ে গবেষণা করছো। ওনাকে নিয়ে গবেষণা ইয়েটা চলে গেছে, এডওয়ার্ড ফিটজেরাল্ড।
তাহলে রুবাইয়াতে উমর খাইয়ামের অনুবাদ করছেন। ওকে, এরপরে আমি বলে যাচ্ছি। এরপরে হলো টমাস হার্ডি। এখানে আমি জয়েন করতেছি, আমার ওই লাইনটা চলে গেছে। হ্যাঁ, টমাস হার্ডি, তোমাদের কাছে কারো কোনো কপি টপি থাকলে একটু দেখো, কপিটা আছে না তোমাদের কাছে? আমি জয়েন করতে করতে জি স্যার আছে। টমাস হার্ডির নাম আছে, দেখো। টমাস হার্ডি কেন বিখ্যাত বলো? স্যার এর আগে জন স্টুয়ার্ট মিলও তো আছে স্যার, লাগবে না। ওটা একদমই জন পুরনো না। স্টুয়ার্ট মিল লাগবে না, বা দিয়ে দিচ্ছি, জন স্টুয়ার্ট মিল লাগবে না। আচ্ছা, টমাস হার্ডি কেন বিখ্যাত? হতাশাবাদী টেস কবি। টেস আচ্ছা, প্রথম হলো পেসিমিস্টিক নোভেলিস্ট, প্রচন্ড ভাবে জীবনের ব্যাপারে হতাশ। পেসিমিস্টিক নোভেলিস্ট, জীবনে তার অধিকাংশ নোভেলের মধ্যে মানুষের জীবনে হতাশা ফুটে উঠছে। আচ্ছা, সেকেন্ড, তার বিখ্যাত উপন্যাসের নাম হলো টেস অফ দ্য ডারভারভিলস। আমি যদি বলি টেস অফ তালুকদার, টেস অফ চৌধুরী, টেস অফ ভুইয়া বললে যা বুঝো, ভুইয়া পরিবার বা চৌধুরী পরিবারের টেস নামের এক মেয়ের গল্প। ঠিক টেস অফ দ্য ডারভারভিলস অবশ্যই ডারভারভিল পরিবারের একটা নারী, একটা মেয়ে টেস। ঘটনাটা এরকম যে টেস কি করছিল, তোমার একদিন শুনলো যে তার পরিবার একটা উঁচু বংশ, ডারভারভিল পরিবার, তার সেখানে তার পূর্ব ওয়ারিশরা আছেন, পূর্বপুরুষরা আছেন সেখানে। সে তো দরিদ্র পরিবারের মেয়ে, সেখানে তিনি গেলেন। যাওয়ার পরে এলএস নামের একটা চরিত্র আছে, দেখো এলএস, দেখছো কিনা? ALEC, এলএস। এলএস নামে একটা লম্পট কর্তৃক সে ফাঁদে পড়ে সে কি হন বলো, নির্যাতিত হন। তারপরে সে সেখান থেকে চলে আসে। আসার পরে তিনি আরেকটা কর্মস্থলে তার সাথে দেখা হয় এঞ্জেল ক্লেয়ার নামের একটা ছেলের সাথে। তো এঞ্জেলের সাথে তার বিয়ে হবে, বুঝছো বিষয়টা? বিয়ে ঠিক হয়ে গেছে। এখন বিয়ে ঠিক হওয়ার পরে টেস চিন্তা করলো যে আমার তো একটা, আমি যে তার বিয়ে করব, আমার যে একটা অতীতে একটা অ্যাক্সিডেন্ট আছে, এটা তো আমি তার কাছে কি করতে চাই বলো? শেয়ার না করলে এটা খারাপ লাগে। আমার কথা বুঝছো বিষয়টা? তোমরা কি বুঝছো বিষয়টা? তখন সে শেয়ার করছে। শেয়ার করার পরে সে বলল, আস্তাগফিরুল্লাহ, তোমারও ইতিহাসে এরকম ঘটনা, নাউজুবিল্লাহ, আমি এমন বিয়ে করবো না, এই কথা বলে কিন্তু সে চলে গেছে। অথচ তারও কিন্তু এমন একটা ত্রুটি ছিল। আমার কথা বুঝছো কিনা? এখানে দেখো, আমরা নিজের পাপের ব্যাপারে যতটা উদাসীন, আর অন্যের অপরাধ পাপের ব্যাপারে ততটা সতর্ক, সাবধান। অন্যের কোনো পাপ আমাদের চোখের আশপাশ দিয়ে এড়াইয়া যেতে পারে না, কিন্তু একই অপরাধে আমি আরো বড় দুষ্ট। আমি তোমার একটু বলে রাখি, আজকের মধ্যে এমন একজনের সাথে, এমন একজন দুর্নীতির গল্প বলতেছেন বাংলাদেশ সরকারের, যিনি চিহ্নিত একজন তোমার, কারণ উনি নিয়োগের মধ্যে কোনো, আমার কথা হচ্ছে কিনা বিষয়টা এরকম। তো এতো ওই দেখো, মানে এঞ্জেলও কিন্তু কি করছে, তোমার এঞ্জেল ক্লেয়ার, সে বলেছে না তোমার বিয়ে করা যাবে না। পরে সে চলে যায়। পরে সে অনেক পরে আবার আসে। ইতিমধ্যে সে আবার কার কাছে, ওই যে যার কাছ থেকে নির্যাতিত হয়েছে ওর কাছে গেছে। যাওয়ার পরে যখন আবার ভুল বুঝে এঞ্জেল আসছে, তখন কিন্তু ওর কাছে চলে আসে। কে চলে আসে বলতো? ওই টেস মেয়েটা আবার চলে আসে। কার কাছে বলতো? যে প্রত্যাখ্যান করে, তার যে প্রেমিক যে প্রত্যাখ্যান করে চলে গেছিল তার কাছে। কিন্তু আসার সময় বাধা দেওয়ার কারণে ওই যে লম্পট যার দ্বারা প্রথমে নির্যাতিত হয়েছিল ওকে খুন করে ফেলে। তো এই ট্রাজেডিটার মধ্যে একটা বড় বিষয় হলো, এটা যে বিষয়টা তিনি আমাদের সামনে বললো যে ট্রাজেডিটা কেন বিখ্যাত। টেসকে তিনি বিদুষী রমণী, টেস কিন্তু নির্যাতিত হয়েছে, তবুও তিনি তাকে বিদুষী রমণী হিসাবে আখ্যায়িত করছেন। কেন বলো? কারণ তিনি দেখা দিয়েছেন, যদি কোনো নারী যদি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নির্যাতিত হয়ে থাকে,
she is as pure as she was. পূর্বে যেরকম সে বিশুদ্ধ সূচি মেয়ে ছিল, ঠিক এখনো সে শিশু রয়ে গেছে। অর্থাৎ কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে কোন পুরুষ কর্তৃক নির্যাতিত হয়ে থাকে, সে আমরা তাকে মানে এই যে সমাজের মধ্যে মানে অন্যভাবে নেতিবাচক শব্দে বলবো না, এই যে এ পুয়ার উইমেন ফেথফুলি প্রেজেন্টেড, তাকে কিন্তু এই এই কি বলে না হার্ডেই তাকে পিওর উইমেন হিসাবেও কি হিসাবে বলো, তাকে সতী সাধবী রমণী হিসাবেই তাকে কি করেছেন বলো, উপস্থাপন করেছেন। আমি কি বুঝাইতে পারছি? কারণ সে যে নির্যাতিত হয়েছে এটা কি তার ইচ্ছা না অনিচ্ছায়? অনিচ্ছায়। এই জন্য এটা বিখ্যাত। বাকিটা ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ খুবই বিখ্যাত। দ্য পুয়ার ম্যান এন্ড দ্য লেডি বাদ দিও না, একবার হলো মাথায় রেখো। দ্য মেয়র অফ ক্যাস্টার ব্রিজ, কারণ উনি একজন প্রখ্যাত উপন্যাসিক তো। জুড দ্য অবস্কিউর, দ্য ট্রাম্পেট মেজর, তারপর এ পেয়ার অফ ব্লু আইজ অবলম্বনে তিনি লিখছেন গৃহদাহ। আন্ডার দ্য গ্রিনউড ট্রি, আন্ডার দ্য গ্রিনউড ট্রি লিখছেন কে বলো? কবিতাটা কে লিখছেন, গানটা কে লিখছেন? উইলিয়াম শেক্সপিয়ার। তো মনে রেখেছে এটা নিয়ে। হ্যাঁ, তবে তার সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাসের নাম হলো ট্রেস অফ দ্য টারবারভিলস। সিজেরোসিটি ডিজেরোসিটি বাদ দিলাম, লাগবে না। আর এল স্টিভেনসনের বাড়ি হলো স্কটল্যান্ডে। স্টিভেনসনের বাড়ি স্কটল্যান্ডে। স্কটল্যান্ডের শ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় তাকে। ভ্রমণ কাহিনীর জন্য তিনি বিখ্যাত। নীলক্ষেতের মোড়ে মোড়ে যেই জায়গায় যাইবা দেখবে যে আর এল স্টিভেনসনের বই পাইবাই অবশ্যই। তার লেখা পৃথিবীর অন্যতম, তিনি তার লেখাই পৃথিবীর সবচেয়ে বেশি লেখকদের যাদের অনুবাদ হয়েছে তার মধ্যে তিনি অন্যতম। ট্রেজার আইল্যান্ড, এটা তার বিখ্যাত উপন্যাস। ছোট্ট করে আমি ঘটনাটা দিয়ে দিচ্ছি, একটু দেখে নিও। এটা নিয়ে ট্রেজার আইল্যান্ড মনে 50 বারের বেশি চলচ্চিত্র বা টিভি সিরিজ বানানো হয়েছে। আর নেটে শুধু গেমে সার্চ দিয়ে ট্রেজার আইল্যান্ড লেখো, দেখবো যে কি পরিমাণ পাও, এই গেম গুলা কতগুলো গেম পাও। ট্রেজার আইল্যান্ড মনে রেখো, আর এল স্টিভেনসন বাড়ি স্কটল্যান্ড। আর কোনটা কিডন্যাপ মনে রাখতে পারো সেকেন্ডারি, কিন্তু আর এল স্টিভেনসনের ট্রেজার আইল্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার বাড়ি স্কটল্যান্ড, এটা গুরুত্বপূর্ণ। এটা হলো আর এল রিচার্ড ফ্রান্সিস বার্টন, তিনি লিখছেন আলিফ লায়লা। আলিফ লায়লার নাম তোমার নিশ্চয় মনে আছে। আলিফ মানে হলো, আলিফ মানে কি কে বলতে পারবা? হোয়াট ডু ইউ মিন বাই আলিফ? আলিফ মানে 1000। আলিফ মানে হলো 1000। লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর। আলিফ 1000। লাইলা মানে হলো কি? রুনা লাইলা স্যার রাত্রি। রাত্রি। ওকে, 1001। আমরা যে তাহলে স্যার আলিফ লাইলা দেখছি, এটা কি স্যার ইংলিশ অনুবাদের আলিফ লাইলা? না, এটা আমরা মূল আলিফ লাইলা দেখছি। এটা আর ইয়ে করছেন একজন পারস্যের কোন একজন রাজা, তিনি সংক্ষুব্ধ হইলেন তার কোন একটা স্ত্রী কর্তৃক প্রতারিত হয়, তার স্ত্রী প্রতারণা করছে। তাতে রাজা ক্ষুব্ধ হইয়া সিদ্ধান্ত নিলেন প্রতিদিন একজনকে বিয়ে করবেন, সকালবেলা তাকে হত্যা করবেন। তারপরে রাজ্যের মধ্যে হাহাকার লেগে গেল। শেষ পর্যন্ত উজির কন্যা বললেন যে আমি বিয়ে করব। জোরাজোরি করে বিয়ে করছেন। বিয়ে করে পরে রাতে গল্প বলা শুরু করছেন। গল্প বলতে 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 ফজর আজান দিয়ে ফেলছে। উজির কন্যা বিয়ে গল্প বলা থামাই দিয়েছেন। এই বলে যাওয়ার পরে বলে যে আর বলা যাবে না, কারণ আপনার কাজ আপনি সমাধান করুন। আপনার কাজ হলো ফজর নামাজের পরে আমরা হত্যা করে ফেলা, আপনি হত্যা করবেন। বলে যান আমি এরপরের গল্পটা, এরপরের অংশটা শুনতে চাই। তোমার এক রাতের প্রাণ ভিক্ষা দেওয়া হইলো। এইভাবে করে বলতে থাকেন। এরপরে দ্বিতীয় দিন আবার বলতে বলতে ফজর আজান দিয়ে ফেলে, এরকম ভোর হয়ে যায়। এইভাবে করে 1000 রাত গল্প শোনানোর পরে রাজার মন বিগলিত হইল। এটা হলো আলিফ লায়লা। ছোটবেলায় আধা ঘন্টা দেখাইতো শুক্রবারে রাত 8টা সংবাদের পরে, 15 মিনিট বিজ্ঞাপন, সাদা কালো টেলিভিশন, ঝিরঝির করতো, ধপাস ধপাস করে দিলে টেলিভিশনটা ঠিক হইতো। কি রোমাঞ্চকর সাদা কালো দিনের সোনালী স্বপ্ন। দেখো মাঝে মধ্যে মনে হইতো যে ইস, প্রতিদিন কেন শুক্রবার হয় না। তোমরা যদি কেউ দেখে থাকো,
স্যার অ্যান্টেনা নিয়ে টানাটানি করতে হতো। হ্যাঁ হ্যাঁ, অ্যান্টেনা। আরে সেই দিনগুলো আর নাই। রঙিন টেলিভিশন আসছে, কিন্তু ওই সাদা কালো টেলিভিশনের রঙিন দিনগুলো আর নাই। আচ্ছা। আলেফ লাইলা দেখে ভয়ে বাসায় আসতে পারতাম না। হ্যাঁ 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 হ্যাঁ, মালিক আহমেদ আর সেই এটা। হ্যাঁ, আচ্ছা। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমেরিকার অন্যতম জনক, যে 13 জন মিলা, এই যে জর্জ ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এরপরে কি বলো, অ্যাডামস, যারা যে কজন মিলে আমেরিকার স্বাধীনতা ঘোষণা করছেন তাদের মধ্যে অন্যতম। তার বিখ্যাত কথা, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স ম্যান হেলদি ওয়েলথ এন্ড ওয়াইজ। আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স ম্যান হেলদি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, admiration is the daughter of ignorance. 100 টাকা অর্জন করছো, 10 টাকা সেভ করছো, তোমার উপার্জন হলো 10 টাকা। এ পেনি সেভ ইজ এ পেনি আর্ন। যেটুকু বাঁচাইতে পারছো এটাই তোমার অর্জন, উপার্জন। উপার্জন ততটুকু যতটুকু তুমি সেভ করে রাখতে পারছো। আমরা খুব নিউ জেনারেশন। হ্যাঁ, নিউ জেনারেশনটা এটা পাওয়ার কথা না, ঠিক। হ্যাঁ, আচ্ছা। এরপরে ইট টু প্লিজ দাই সেলফ, ড্রেস বাট ড্রেস টু প্লিজ আদার্স। একটু চমৎকার কথা, দেখো, নিজের পছন্দের পোশাক পরবা এবং চমৎকার একটা কথা, দেখো, এই পোশাক নিয়ে কত কাহিনী হয়। সমাজের পছন্দ, মানে পোশাক পরো সমাজের পছন্দ। সমাজের পছন্দ মানে ধরো তুমি কোথায় গেছো, ধরো কাবা ঘরে গেছো, ওইখানে তুমি নামাজ পড়তেছো একদম পুরা ট্রাউজার পরে, একটা শর্ট হাফ হাতা ট্রাউজার পরে, এটা কি হইলো সুন্দর মানানসই? এটা কি ধর্মে নিষেধ করে নাই তো, যে তুমি ট্রাউজার পরে 3/4 পরে ইয়ে করো, পড়তে পারবো না নামাজ, এমনটা তো বলে নাই। ওইখানে তো চাই যে আমরা একটু সুন্দর করে নিজের প্রেজেন্ট করার জন্য। তো মনে রাখবো যে রাতে, আচ্ছা ধরো ইট টু প্লিজ দাই সেলফ বা ড্রেস টু প্লিজ আদার্স। খেয়াল করে দেখো, এই যে ধরো আমরা লুঙ্গিও তো পরি, তাই না? এই এখন যারা আমার কথা শুনতেছো, নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকেই লুঙ্গি পরিহিত, এবং বাংলাদেশের সবচেয়ে আরামদায়ক, নিরাপদ, মানে মর্যাদার পোশাক। এখন এই কি করলাম, আমি বিসিএস পরীক্ষার ভাইবা দিতে চলে গেছি লুঙ্গি পরে। কেন, এটা কি কোনো রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ হয়েছে? কোনো ইয়ে হয়েছে বলতো? এটা কোনো, আমি সংবিধান বিরোধী কোনো কাজ করছি? তবে স্যার আমারে ফেল করাবেন কেন? কোন সংবিধানে লেখা আছে যে, অথবা কোন ধর্মগ্রন্থে লেখা আছে যে লুঙ্গি পরে আসলে ইয়ে করা যাবে? বিসিএস এর কোনো বিধিতে লেখা আছে লুঙ্গি পরে আসলে ভাইভাতে ফেল করাবেন? আমি লুঙ্গি, আবার ধরো লুঙ্গির সাথে বেল্ট পরা একটা সানডে গঞ্জি ইন করে গেলাম বিসিএস ভাইবা দিতে, এটা কি কোনো অস্বাভাবিক? অস্বাভাবিক না, কিন্তু আমার এই সমাজ এটা অনুমোদন করছে না। তাহলে এই যে বলছে যে ইট টু প্লিজ দাই সেলফ, ড্রেস টু প্লিজ আদার্স। নিজের পছন্দের খাবার খাইতে সময় কোনো ইয়া রাখবে না, সঙ্গে কেউ তোমার এটা পাতে খাবার প্লেটে এটা তুলে দাও, এই সমস্ত অহেতুক খাদেনদার রাখবে না। নিজের পছন্দের যেটা ভালো লাগে খাইবা, ভালো না লাগলে খাইবা না। দেখবো যে কিপ ফিট। আর হলো যে পোশাকটা যেখানে মানানসই। আমাদের সমাজে কিন্তু পোশাকের ক্ষেত্রে মানুষ একটু শালীন পোশাকটাই যেন কেন পছন্দ করে, এটা হয়তো আমাদের কালচার, ঠিক আছে? আমরা অন্যের যদি কেউ পোশাক নাও পরে তার ব্যাপারে আমাদের কোনো সে নাই, কিন্তু আমি মনে করি যে আমাদের সমাজটা অবশ্যই শালীন পোশাকটাই কিন্তু সাপোর্ট করে। তাহলে আবার অন্য জায়গায় যদি তুমি যাও, ইতালিতে গেছো, তুমি থাইল্যান্ডের বিচে গেছো, সেটা তোমার ভিন্ন বিষয়, কিন্তু এই সমাজটা কেন যে এই, হ্যাঁ, তাহলে ইট টু প্লিজ দাই সেলফ, ড্রেস টু প্লিজ আদার্স, এই লাইনটা একদম খাতার উপর লেখা রেখো। ইট টু, এটা একটা ভালো ডকুমেন্ট। হ্যাঁ, ইট টু প্লিজ দাই সেলফ, ড্রেস টু প্লিজ আদার্স, ইট টু লিভ নট লিভ টু ইট। খাওয়ার জন্য বাইছো না, বাঁচার জন্য খাও। ওকে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন 3 বোন একসাথে উপন্যাস লিখতেন, ওনাদেরকে বলা হয় ব্রুন্টি সিস্টার্স। ব্রুন্টি সিস্টার্স মানে হলো এমিলি ব্রুন্টি, এমি ব্রুন্টি, শার্লট ব্রুন্টি। এমিলি ব্রুন্টি, শার্লট ব্রুন্টি, এমি ব্রুন্টি। এই যে এমিলি ব্রুন্টি, তার বিখ্যাত উপন্যাসের নাম হলো জেন আয়ার। এমিলি ব্রুন্টি, শার্লট ব্রুন্টি লিখছেন জেন আয়ার। এমিলি ব্রুন্টি লিখছেন অদারিং হাইটস। অদারিং হাইটস, এমিলি ব্রুন্টি। তাহলে শার্লট ব্রুন্টি, জেন আয়ার, এমিলি ব্রুন্টি, অদারিং হাইটস। আচ্ছা, এখন তোমার এটা বলা আর কি, তোমার যদি পরীক্ষা আসছে হিথক্লিফ কোন নাটকের কোন উপন্যাসের সেন্ট্রাল ক্যারেক্টার ছিল, আই এম সরি টু আনসার। মনে রাখবা, যদি আসে বলে জেন আয়ারের কেন্দ্রীয় চরিত্র কি, এত কেন্দ্রীয় চরিত্র মনে রাখার সময় আছে আমাদের? এই ধরনের প্রশ্ন আসলে উত্তর না করাই বুদ্ধিমানের কাজ। আমি আবারও তোমাদেরকে বলতে চাই, লিটারেচারে 15-তে 15 পাওয়া একদমই নিষ্প্রয়োজন, যেন যাতে, কারণ আমরা 200-তে 200 পাইতে চাই না।
10টা প্রশ্ন যেন কমন থাকে, এই আমাদের প্রত্যাশা। একজন ছদ্মনামে লিখতেন, ওনার নাম শার্লট ব্রুন্টি, উনি সি কারারবেল ছদ্মনামে লিখতেন, কারারবেল, সিবি কারারবেল। আর এমিলি ব্রুন্টি এলিসবেল ছদ্মনামে লিখতেন, ই বি, এলিসবেল এমিলি ব্রুন্টি। ওকে। লিও টলস্টয় খুবই মহামতি ঔপন্যাসিক। হুমায়ুন আহমেদ স্যার বলছিলেন যে পৃথিবীর সব উপন্যাসিকদেরকে ধৈরা দুজনের পকেটে দেখা দেওয়া যাবে। একজনের নাম মহামতি লিও টলস্টয়, আর একজনের নাম ফিওদর দস্তয়েভস্কি। তো তার বিখ্যাত উপন্যাসের নাম ওয়ারেন পেজ এবং আনা কারেনিনা। নেপোলিয়ন বোনাপার্ট রুশ আক্রমণ করেন, শান্তির জন্য আক্রমণ করছেন, কিন্তু যুদ্ধ কোনো সময় শান্তি নিয়ে আসে না। ওয়ারেন পেজ এবং ওয়ারেন পেজ কোন লিটারি টার্ম দেখি তো, পারলে কেউ কমেন্ট বক্সে লিখো তো ওয়ারেন পেজ লিটারি টার্ম কোনটা হবে? ওয়ারেন পেজ স্যার অ্যান্টিথিসিস। থ্যাংক ইউ সো মাচ। পরস্পর বিরোধী শত্রুতা থেকে আনা কারেনিনা, আনা তার ভাই এবং ভাবির মধ্যে পরকীয়া সংক্রান্ত একটা সমস্যার সমাধানের জন্য বাবার বাড়িতে গেছেন, কিন্তু সমাধান করে তিনি আবার স্বামীর বাড়িতে আসছেন। এই কিছুদিন পরে নিজেই তিনি অসম পরকীয়া পড়েন এবং এই পরকীয়ার কারণে তার জীবনের করুণ পরিণতি চলে আসে। হ্যাঁ, তাহলে ওয়ারেন পিচ, আনা কারেনিনা আর হলো রেজারেকশন, এগুলো মনে রাখতে পারো, চাইল্ডহুড মনে রাখতে পারো, কিন্তু ওয়ারেন পিচ এবং আনা কারেনিনা ফার্স্ট প্রায়োরিটি। জর্জ এলিয়ট ভিক্টোরিয়ান যুগের উনি আনা কারেনিনা, সরি জর্জ এলিয়ট 3টা কারণে তিনি পুরুষের ছদ্মনাম ব্যবহার করছেন। She used a male, মূল নাম হলো মেরিয়ান ইভান্স। She used a male pen name to ensure her works would be taken seriously. কারণ তার লেখাগুলো যেন খুব পুরুষতান্ত্রিক সমাজে একজন মহিলা মানুষ উপন্যাস লিখছেন, তুচ্ছতা ছিল যেন না করা হয়, এই জন্য পুরুষের টু প্রোটেক্ট হার প্রাইভেসি। সাংঘাতিক বিষয় তো এটা কেন? হ্যাঁ, মহিলা মানুষ উপন্যাস লিখে ফেলছে। আর এটা হলো টু প্রিভেন্ট স্ক্যান্ডালস অ্যাটেন্ডিং হার রিলেশনশিপ উইথ দ্য মেরিড জর্জ হেনরি লুইস উইথ হুম শি লিভড ফর 20 years। 20 বছর একসাথে ছিল কোন এক বিবাহিত পুরুষের সাথে, কিন্তু তার ওয়াইফ, ওই বিবাহিত লোকটার ওয়াইফ টেরই পায় নাই, কারণ সে যত চিঠিপত্র যাই লিখতো ওই জর্জ এলিয়ট নামে লিখতেন। মোশাররফ করিমের কলিগের নাম নাসরিন আপা যে কোনো সময় ফোন করতো, তাতে মোশাররফ করিমের ওয়াইফ ছিল আবার খুব খুঁতখুঁতে। এখন ফোন, এই জন্য মোশাররফ করিম নাসরিনের নাম্বার সেভ করে রাখছে নাসির ভাই দিয়া, এরকম আর কি। হ্যাঁ, তো ফোন করলে বলো যে দেখো তোমার নাসির ভাই ফোন করছে। তো এই নাসির ভাই হলো জর্জ এলিয়ট, ঠিক আছে। এই ওনার আমি বুঝতে পারছি কিনা বিষয়টা, তবে একটা বিখ্যাত উপন্যাসের নাম হলো সাইলাস মার্নার। সাইলাস মার্নার একটা হৃদয়গ্রাহী একজন, এক মিনিটে যদি আমি বলি, সাইলাস মার্নার একজন তাঁতি, ল্যান্টার্ন ইয়ার্ডে একটা কমিউনিটি থাকতেন। তারপরে তোমার একবার সাইলাস মার্নারের বিরুদ্ধে কি করা হয়, মানে একটা মিথ্যা অভিযোগ দেওয়া হয় যে সে কিছু টাকা চুরি করছে, বুঝছো কিনা। তারপরে এই মিথ্যা অপবাদের কারণে সে এলাকা ছেড়ে চলে গেছেন। যাওয়ার পরে এমি নামের একটা মেয়েরে তিনি খুঁজে পান। এটা বিশাল গল্প, আমি মূল বিষয়টা বলে রাখি। বাচ্চা একটা মেয়ে, ওই মেয়েটার মাধ্যমে তারও 1 মিনিট একটু গল্পটা বলি, এখানে জিস্ট কথা বলি। সাইলাস মার্নার একটা চৌর্যবৃত্তির অভিযোগে, কিন্তু তিনি চুরি করেন নাই, তার বন্ধুই তাকে প্রতারণার ফাঁদে ফেলা, মানে মিথ্যা অভিযোগ দিয়ে তারে দোষী সাব্যস্ত করার কারণে তিনি এলাকা ছেড়ে চলে যান। এমন ধরো কোন এক অনেক দূরে চলে গেছেন, তারপরে তিনি উনি ওইখানে যে তাঁত বুনে করে, হ্যাঁ, এভাবে করে তিনি সংসার নিজে জীবিকা অর্জন করেন একাকী। তারপরে এখন আমরা দেখি ওই এলাকার জমিদারের 2টা ছেলে, একটা হলো বড় ছেলে, একটা হলো ছোট ছেলে। ছোট ছেলে ছিল আবার মদ্য খাইতো, হ্যাঁ। আবার তার ছিল একটা গার্লফ্রেন্ড, সে বিয়ে করছে, কিন্তু ওই মেয়ের পরিচয় সে প্রকাশ করতে পারবে না। বিয়ে করার পর একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা হলো এমি। ওই গ্রামের মধ্যে নিয়ে রেখে আসতো, দেখে আসতো, হ্যাঁ, কিন্তু তার যে করবে এমনটা তার কোনো মানে তার পরিচয় দেওয়ার মতো তার কোনো সুযোগ ছিল না, তার বাবা এটা মেনে নেবে না। আর সে একটু লম্পট বখাটে মদ্যপ।
একদিন কি করছিল, তার সাথে দেখা করতে আসার কারণে ওই তার ওয়াইফ, হ্যাঁ, ওই হঠাৎ করে পিছলে করে মারা গেছে ধরো। এরপরে কি হয়েছে, ওই মেয়েটা হয়ে গেছে একা। এই মেয়েটা ঢুকে গেছে কার ঘরে জানো কিনা, ওই কুটির, কার কুটিরে বলো তো? সাইলাস মার্নার, শুনতেছো কিনা? জি স্যার। জি স্যার। সাইলাস মার্নার কুটির। সাইলাস মার্নার এই ঘটনাটা দেখছে কি জানো? ওই যে তার বাপ, ওই যে মদ্যপ, সে দেখছে, তাহলে সে দেখছে তার মেয়ে কোথায় ঢুকছে বলো? ওই যে মানে হ্যাঁ, কুটিরটাতে, যে এখানে একজন লোক একাকি থাকে আর কোনো ইয়া নাই, হ্যাঁ, আর তার ওয়াইফ ওই যে বরফ টরফ করে ঢাকা পড়ে গেছে, হ্যাঁ, শেষ। সে তাতে খুশি হয়েছে না, যে আপদ গেছে। আর তো মেয়েটারে মাঝে মাঝে দেখতো, কিন্তু সে যে তার বাবা এটা প্রমাণ করতাম, ইয়ে করতাম। সাইলাস মার্নার দেখো যে এটা একটা মানে, এই যে একটা মানে কি অপুর, মানে সে জীবনের সব ভুলে গেছে। এই মেয়েটা মনে করছে সে গড গিফটেড চাইল্ড, আল্লাহ মনে হয় তারই পাঠাইছে। এই মেয়ে বাবা না, কিন্তু তারপর বাবার চেয়েও বেশি, হ্যাঁ, এই বাবা মেয়ের যে সখ্যতাটা গড়ে উঠছে, তো মানে এটা একটা মানে একটা হৃদয় মানে কাঁপানো, হ্যাঁ। তারপরে একটা সময় আবার সে কিন্তু আরেকটা মেয়ের বিয়ে করে। কে বলো? তুই মদ্যপ, বুঝছো? অনেক বছর হয়ে যায়, তাদের কোনো বাচ্চা হয় না। এবার তাদের তার বাচ্চা আছে, কিন্তু হ্যাঁ, ওই যে আগের ঘরের, এটা তো প্রকাশও করে নাই। এখন তার ওয়াইফ একদিন বলছে যে, জানো আমার এরকম এরকম ঘটনা, আমার আগের ওয়াইফ মারা গেছে, একটা বাচ্চা আছে, এটা ওইখানে। কোন জায়গায়, কার ঘরে বলো তো? কার ঘরে? সাইলাস মার্নার। চলো যে তারা নিয়ে আসি, কিন্তু আনতে গেছে, সে কি ফিরে আসছে বলো? আসে নাই, বুঝছো বিষয়টা? তো যাই হোক, ওই যে এপি এই অফারে অস্বীকার করে বললো যে তাকে ছাড়া আমার জীবনের আর কোনো আনন্দ নাই, মানে ওই যে তার বাবাই লাগবে, হ্যাঁ। পরে বিয়ে শাদী দেয়, সুখে শান্তিতে থাকে। ওকে। হাইভার এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, কবি রবার্ট ব্রাউনিং এর স্ত্রীর নাম হলো এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। আর সাধারণত দাম্পত্য জীবনে প্রেমের গল্প খুবই কম লিখেন কবিরা। সাধারণত বিয়ের আগের গল্প অথবা বিয়ের পরে যদি কোনো প্রেমের গল্প লিখে থাকেন, অধিকাংশ ক্ষেত্রে তার প্রেমিকাকে, তার ওয়াইফকে নিয়ে লিখেন না, লিখে আরেকজনকে নিয়ে। কিন্তু ইংরেজি সাহিত্যে সেই বিরল প্রতিভা, আমরা ওই রবার্ট ব্রাউনিং এর কথা বলছি, যে যার বয়স অপেক্ষাকৃত বড়। কারণ রবার্ট ব্রাউনিং, হ্যাঁ, এই রবার্ট ব্রাউনিং দেখো না, দেখতে একদম কৃষক আয়। তো ওনার বাবা, এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর বাবা বলছে, মা তোমার বিয়ে দেবো না, ডাক্তার নিষেধ করছে। কিন্তু পালাইয়া যে বিয়ে করছেন, ছোট একটা বয়সে ছোট রবার্ট ব্রাউনিং কে, তারপর কিন্তু তিনি ওইখান থেকে পালাই চলে গেছেন। ওকে। বলছেন যে হাউ ডু আই লাভ দি, বিখ্যাত সেই কবিতা, হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়েজ। হ্যাঁ, স্যার জর্জ ইগলোর থেকে কি কি পড়বো তাইলে? শুধু সাইলাস মার্নার, আর লাগবে না একটু, মনে রাখতেই হয়েছে। মনে রাখা তো অনেক কঠিন হয়ে পড়ে স্যার, এটা মনে রাখার কৌশল কিছু? পড়তে হবে বারবার, একদিন প্রথম দফা পড়তেছো তো 3-4 বার পড়ো। যেগুলো বলতেছি বেশি তো বলতেছি না, কমাই দিচ্ছি, কিন্তু অনেক পড়া কমে গেছে। তারপরে হলো হাউ ডু আই লাভ দি, হ্যাঁ, আই লাভ দি টু দ্য ডেপথ এন্ড ব্রেথ, আমি তোমার অস্থি মজ্জা মাংস সব আমি তোমাকে ভালোবাসি। চার্লস রবার্ট ডারউইন এই গন্ডগোলের মূল হোতা, এখন যেমন গন্ডগোল বাঁধে রাখছে, মানে এই যে ভিক্টোরিয়ান পিরিয়ড তুল কালাম লাগিয়ে রাখছিল। উনি ইংলিশ ন্যাচারালিস্ট, থিওরি অফ এভলিউশনের জন্য বিখ্যাত। তিনি তার বিখ্যাত বইয়ের নাম হলো অরিজিন অফ স্পিসিস, দ্য ডিসেন্ট অফ ম্যান। দুইটা, অরিজিন অফ স্পিসিস, দ্য ডিসেন্ট অফ ম্যান, এই দুটো অ্যাভেলেবল পাওয়া যায়। এবং টুমরো অ্যাজ ইউ স্টাডি অনলি দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ ইন দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অতীতের মতো ভবিষ্যতেও শুধুমাত্র যোগ্যতমরাই অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকবে। ইফ ইউ আর ফিট, ডিসকোয়ালিফাইড, ইফ ইউ আর ফিটার, বাদ, ফিটও হবে না, ফিটারও হবে না, ইউ মাস্ট হ্যাভ টু বি ফিটেস্ট। সুপারলেটিভ না দিকে না হলে কোন যুদ্ধ টিকে যাবে না। জন হেনরি কার্ডিনাল নিউম্যান আইডিয়া অফ ইউনিভার্সিটি লিখছেন, এটা তার বিখ্যাত বই, লস এন্ড গেইন, আইডিয়া অফ ইউনিভার্সিটি, দুইটা মনে রাখতে পারো। কার্ডিনাল নিউম্যান, ঠিক আছে, আইডিয়া অফ ইউনিভার্সিটি, লস এন্ড গেইন।
গ্লাডস্টোনের একটা বিখ্যাত উক্তি আমাদের পরীক্ষা বারবার আসে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড, জাস্টিস বাড়ি। বিচারে তড়িঘড়ি করা, বিচারের নামে প্রহসন, বিচারকে বিলম্ব করা, বিচারের নামে অস্বীকার করা। কর্নেল তাহের বিচারকে গ্ল্যাডস্টোন থেকে কি কি পড়বো, উপাধি পড়বো? একটাই না। আচ্ছা, গোল্ডম্যান অফ এটা তো ইন্টারন্যাশনাল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ পাইবা, গ্র্যান্ড ওল্ডম্যান অফ ব্রিটেন, ঠিক আছে, অনেকে বলা হয়। আর জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, যেমন ধরো জাস্টিস হারিড বারিড হয়ে গেছে, তাড়াহুড়া করছে, কর্নেল তাহেরকে তাড়াহুড়া করে ফাঁসি দিয়ে ফেলছে, সমালোচিত। আবার যুদ্ধাপরাধ কার্ডিনাল নিউম্যান দ্য আইডিয়া অফ ইউনিভার্সিটি, স্যার একটাই কার্ডিনাল নিউম্যান লস এন্ড গেইন, দুইটা মন দেখো, লস এন্ড গেইন, আইডিয়া অফ ইউনিভার্সিটি। দ্য আইডিয়া অফ ইউনিভার্সিটি তার বিখ্যাত গ্রন্থ। তারপরে আর বিচারে বিলম্ব করছে কোনটা, যেমন ধরো যুদ্ধ অপরাধের বিচার, তাই কারণে অনেকে সমালোচনা করার সুযোগ পাইছে। আলেকজান্ডার ডুমাস, ডুমার বাড়ি হলো ফ্রান্সে, এটা হলো। আর এল স্টিভেনসনের বাড়ি স্কটল্যান্ডে, আর ডুমার বাড়ি হলো ফ্রান্সে। ফ্রান্সের বিখ্যাত ঔপন্যাসিক আলেকজান্ডার ডুমা। থ্রি মাস্কেটিয়ার্স তার বিখ্যাত উপন্যাস, থ্রি মাস্কেটিয়ার্স মনে রাখতে পারবা, এটাও প্রচুর পরিমাণে থ্রি মাস্কেটিয়ার দিয়ে সার্চ দিয়ে দেখো কত ভাবে এটা নিয়ে থ্রিলার তৈরি হয়েছে। থ্রি মাস্কেটিয়ার্স, 20 ইয়ার্স আফটার মনে রাখতে পারো, ব্ল্যাক টিউলিপ মনে রাখতে পারো, এগুলো তার বিখ্যাত রচনা, বিখ্যাত উপন্যাস। কিন্তু থ্রি মাস্কেটিয়ার্স সবচেয়ে বিখ্যাত, থ্রি মাস্কেটিয়ার্স, এবং তার বাড়ি ফ্রান্সে। ফ্রান্সের বিখ্যাত অ্যাডভেঞ্চারিস্ট এবং বিখ্যাত উপন্যাসিক। কার্ল মার্কস নিয়ে প্রত্যেকটা শব্দবর্ণ এখানে গুরুত্বপূর্ণ। তিনি 1 নম্বরে বলবো, তিনি সোশ্যালিজম, মডার্ন সায়েন্টিফিক কমিউনিজমের জনক। তারপরে হলো তিনি জার্মান ফিলোসোফার। তারপরে হলো তিনি একজন ইহুদি পরিবারে জন্মগ্রহণ করছেন, তিনি ইংল্যান্ডে সেটেল হয়েছেন, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি 1883 সালে ইংল্যান্ডে মারা গেছেন। তার বিখ্যাত গ্রন্থের নাম হলো দাস ক্যাপিটাল। ক্যাপিটাল বানান সি না এ, কে হবে, এই যে ক্যাপিটাল বানান দেখো, দাস ক্যাপিটাল, এটাকে সমাজতন্ত্রের বাইবেল বলা হয়। কমিউনিস্ট ম্যানিফেস্টো, দ্য হোলি দাস ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো, এই দুইটা তার বিখ্যাত গ্রন্থ। ধর্ম আফিমের মতো, রিলিজিয়ন ইজ ওপিয়াম টু দ্য পিপল, এটা তার বিখ্যাত উক্তি। বাংলা সাহিত্যে মার্ক্সবাদী কবি বিষ্ণুদেব, মার্ক্সবাদী ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়। তারপরে মার্ক টুয়েন একজন কাকতালীয় একজন বিখ্যাত রম্য লেখক, যিনি বলছিলেন যে যখন হেলির ধূমকেতুর উদয় হয়, হেলির ধূমকেতু যখন উদয় হয় তখন তিনি জন্মগ্রহণ করেন। আর তিনি সবসময় বলতেন যে হেলির ধূমকেতু চলে যাওয়ার সাথে সাথে আমিও চলে যাবো। তিনি তাই তার জীবনে ঘটছে, হেলির ধূমকেতু যখন চলে যায় তখন তিনি কিছুদিন পরে মারা যান। তো তার বিখ্যাত উপন্যাসের নাম দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার। আমি বাংলা বইয়ের ছবিগুলো দেওয়ার কারণ একটাই, এই টম সয়ার নীল খেতে হাঁটতে গেলেই দেখবা অ্যাডভেঞ্চার অফ হাকলবেরি ফিন। হাকলবেরি ফিন এবং টম সয়ার এটা একেবারেই অ্যাভেলেবেল দুইটা। এইচ ক্রিস্টিয়ান আন্ডারসেন, ফেয়ারি টেল বা রূপকথার জনক। লিটল মারমেড তার বিখ্যাত ফেয়ারি টেল, বিখ্যাত রূপকথার নাম লিটল মারমেড, ফেয়ারি টেলের জনক তিনি। এলিজাবেথ গ্যাস্কেল লাগবে না। আর্থার কোনান ডয়েলের বিখ্যাত ইয়ার নাম হলো শার্লক হোমস, এ স্টাডি ইন স্কারলেট। দরকার নেই, আমি শার্লক হোমস মনে রাখবো যে ওনার বিখ্যাত ইয়ার নাম হলো শার্লক হোমস। শার্লক হোমস নিয়ে একটা গল্প বলবো, স্যার আর্থার কোনান ডয়েল, শার্লক হোমস। আচ্ছা, তারপরে এই স্টাডি ইন স্কারলেট মনে রাখতে পারো। এস হর্নবাই ডিকশনারি লিখছেন, এই জন্য বিখ্যাত। কিরণ দেশাই দ্য ইম্পর্টেন্স অফ লস মনে রাখবো। লস এন্ড গেইন কে লিখছে, কেউ বলতে পারবো? লস এন্ড গেইন জন হেনরি কার্ডিনাল নিউম্যান। কার্ডিনাল নিউম্যান হলো লস এন্ড গেইন। আর কিরণ দেশাই লিখছেন দ্য ইনহেরিটেন্স অফ লস। স্যামুয়েল বাটলার তার একটা বিখ্যাত উক্তি আছে, সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার। আত্মরক্ষাই প্রকৃতির প্রথম আইন। আত্মরক্ষাই কিন্তু প্রকৃতির প্রথম আইন, বুঝছো বিষয়টা? আমরা আমাদের মাথাকে ভালোবাসি, হাতকেও ভালোবাসি, কিন্তু কেউ যদি কেউ আঘাত করতে আসে, আমি কি আগে মাথা দেই না হাত দেই? উত্তর, হাত বাড়াই দিই। তাহলে কি হাতকে ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি, তবে তার চেয়ে বেশি ভালোবাসি মাথা। সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার। আমরা দেখি যে বাটলার থেকে কি কি পড়বো স্যার? সরি, একটু শুধু এটাই অনলি এটা, সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার, এটা উক্তিটা। হ্যাঁ, আর হলো তিনি এই যে বুঝছো কিনা, এই যে দুইজন আছে না, দুইজনের ঝাঁপ দিছে হাতের জিলে, প্রেমিক প্রেমিকা আত্মহত্যা করার নিয়ত করে। এরপরে ঘটনা কি,
পরবর্তীতে আমরা দেখি যে ছেলেটা সাঁতার পারতো না, বিবাহ মারা গেছে, মেয়েটা সাঁতার পারতো, সাঁতরায় তীরে চলে আসছে। কেন? উত্তর, সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার। অতএব যদি কেউ আত্মহত্যা করার নিয়ত থাকে, দুইজন কম্বাইনলি আগে নিশ্চিত হইবা সে সাঁতার পারে কিনা। ওকে, তারপর হইলো অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড তিনি লিখছেন কি, তার বাড়ি হলো আয়ারল্যান্ডে। এ উইমেন অফ নো ইম্পর্টেন্স অ্যান আইডিয়াল হাজবেন্ড, তার বিখ্যাত। আর এই দুইটা যদি কোনো মতে, দ্য পিকচার অফ ডরওয়েন গ্রে আর দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এই দুইটা মনে রাখাই লাগবে, 3 নম্বর এবং 4 নম্বর। ডরওয়েন গ্রে, দ্য পিকচার অফ ডরওয়েন গ্রে, আর একটা হলো দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। এই দুইটা, দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, বুঝছো কিনা? আর্নেস্ট হওয়ার গুরুত্ব। আর্নেস্ট মানে, আর্নেস্ট তো সাদাসিধে ছিলেন। আর্নেস্ট হওয়া, এই যে সাদাসিধে মানুষটাই যে সবচেয়ে অসাধারণ, সাধারণ, তিনি একজন সাধারণ মানুষ, এটা তো তার সবচেয়ে বেশি অসাধারণ কোয়ালিটি। এই উইমেন অফ নো ইম্পর্টেন্স, আর এটা হলো অ্যান আইডিয়াল হাজবেন্ড। অ্যান আইডিয়াল হাজবেন্ডের বৈশিষ্ট্য তো জানবা। আইডিয়াল হাজবেন্ড হলো যিনি কানে কম শোনেন আর চোখে কম দেখেন, অ্যান আইডিয়াল হাজবেন্ড। ঠিক আছে, আইডিয়াল হাজবেন্ডের বৈশিষ্ট্য কি ছেলেদের মধ্যে বলো? এটা কেমনি সম্ভব? স্যার কানে কম শুনেন, চোখে কম দেখেন। আরেকটা এড করি স্যার, মনে হয় তাহলে তো স্যার মুখেও কম বলতে হবে। ওটাই বললাম স্যার, মনে হয় পার্সিয়ালি বোবাও। হ্যাঁ কিছুটা, হ্যাঁ। আরে কানে কম শুনলে আর তো রিপ্লাই দিবে কোথা থেকে? এমনি তো অটোমেটিক্যালি মুখ বন্ধ হয়ে যাবে। আর হলো চোখে কম দেখেন, সব হাজবেন্ডরাই কি বয়রা হবে? একটু কিছুটা এরকম না হইলে তার জীবনে ভোগান্তি আছে। হ্যাঁ, কিন্তু স্যার আসলে তো এরকম হয় না, পুরাই এরকমটাই হয়। ডিরেক্ট তো বয়রা হবে না আর কি, টার্ন ডেফ এয়ার টাইপ। অনেক কিছু না দেখে না দেখার মান করতে হবে, দেখে না দেখার মান করতে হবে। অনেক কিছু শুনেও না শোনো না, এরকম মানে। হ্যাঁ, এই যে ধরো আমিও তো প্রথম দিকে ধরো কত করে তো বলে, ধরো এটি হলে এক কান দিয়ে শুনে এক কান দিয়ে হলে অনেক সময় ধরো একটু, আবার একবার কিন্তু একবারে পুরো হাতে না বলছিলাম তোমাদেরকে, ধরা যে একবার অন্যমনস্ক থাকার। হ্যাঁ, মানে একবার একটা দাওয়াতে গেছি, ওই যে দাওয়াতে যাওয়ার পরে ওই যে ব্যাগ নিয়ে যেতে গেলাম আর কি, বলছি তোমাদেরকে, ও তো ব্যাগ নিয়ে গেছে, দাওয়াতে যাওয়ার পরে ব্যাগটা নিয়ে টেবিলে রাখছে, কোন একটা টেবিলে, ওইখানে আরো অন্য অনেকের ব্যাগ ছিল। তারপরে এসে কথা বলতেছি, রুসোফা কান্না করে উঠছে, আমার বলেছে ব্যাগটা নিয়ে এখানে ওর যে হ্যান্ড ব্যাগটা ছিল না, ওই যে কি বলে এটা, যেটা আর কি, যেটা ওইটাই, ওইটা নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, ভ্যানিটি ব্যাগ, হ্যাঁ, নিয়ে আসার জন্য আমি আছে না আনছি, এটা ওটা নিয়ে আসছি আরেকজন একটা, বুঝছে কিনা? আল্লাহ স্যার, কাজটা করছেন কি আপনি? বাকি কি করছে এটার খেসারত পরে 1 সপ্তাহ যাবত, 1 সপ্তাহ তো কমপক্ষে, 1 সপ্তাহ কমপক্ষে। আল্লাহর মানে এটা জীবন শুনবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো এখন মানে যেগুলো আমি এবং অভ্যস্ত, আমি কর্মফল, আমি বলতে থাকবো, আরো বলো। তো আপনার সাথে 1 সপ্তাহ কর্মফল, মানে যা যা বলতেছে কোনো জবাব আছে কোনো? আমি নিজে প্রায় সময় কি করছি, আমিও এই ভ্যানিটি ব্যাগ হাতে ধরে আমিও মাঝে মধ্যে ইয়ে করছি। হ্যাঁ, কিন্তু কোন ওই যে অন্যমনস্ক কাছাকাছি দেখে আরেকজনটা নিয়ে আসছি, এই আর কি। হ্যাঁ স্যার, গ্রামার ক্লাসেও স্যার আপনি মাঝে মধ্যে অন্যমনস্ক হয়ে যান স্যার। ঠিক আছে, তো এটা এই আর কি। তো খুবই কম হয়, আপনি মানে অন্যমনস্কটা খুব কম হন, বাট গ্রামার ক্লাসে ভালোই হন স্যার, মাঝে মধ্যে আপনি হারিয়ে যান স্যার। হ্যাঁ, এটা হলো ঠিক আছে। এরপর হলো পেরিচাঁদ মিত্র। না তো এই যে কলাম না, এই যে যা যা বলছে, আমি কি এরকম দেখুক যে আমি আবার এটার কথা কাউন্টার দেবো? যা বলতেছে বলুক, কারণ এটা হলো কিংলিয়ার অ্যাচিভ কার্ডস, এটা আমি নিজে অর্জন করছি। ঠিক আছে, তো এরকম অনেকগুলো বিষয় নিয়ে খোটা দেয়, আমিও ধৈর্য সহকারে কি করি, আমি কর্মফল ভোগ করি। ঠিক আছে, কারণ ভুল তো আমি করছি, এটা কোনো কথা হইলো? এই আর কি। হ্যাঁ, আর ধরো অনেক বিষয় নিয়ে যখন তুমি মানে ভাবনাটা না থাকবে, দেখবে যে এরকম কিছু মিস্টেক হবেই। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো
পেরিচাঁদ মিত্র, তার হলো আলালের ঘরে দুলাল, আলালের ঘরে দুলাল। শোনো আমি আবার বলে রাখি, বলতে দিবা, বলতে দিলে তো হালকা হালকা হচ্ছে, যে বইলা শান্তি পাচ্ছে, তাই না? বইলেও যদি শান্তি না পায় তাহলে কেমন হইলো? বলবে তো, আর কি করবে, একটু তো বলবে, তাই না? বলো, সবসময় মাথা রেখে আরেও কিছু বলবে, বলুক না। কয়জন কাছে বলতে পারে, মনে করছে আপন মানুষ, তো সে যদি খুব আপন ভাবতেছে, তাই জন্য তো বলতে পারতেছে মনের জি স্যার, আপনার থেকে স্যার অনেক কিছু শেখার আছে স্যার। না এটা বললাম, আরে বলুক না, আরে বললে কি হয়েছে, ধর প্রথম দিকে আবার এটা না, প্রথম দিকে উল্টা পাল্টা বললে মেসেজ খারাপ হয়েছে, পরে মেডিটেশন করে চিন্তা করলাম যে আরে বলার তো লোক নাই ওর, চাইলেই তো বলতে পারতেছে না, তাহলে কান্নায় শোক মন্দীভূত হয়। এটা তো এরিস্টটল পার্গেশন পড়ছি বুঝাচ্ছি। এরিস্টটল বলছে যে পার্গেশন হলো ভিতরে, মনের ভিতরে কষ্ট দুঃখ থাকলেই না প্রকাশ করে ফেলতে, তো প্রকাশ করতে দাও না, আর তো আমার সাথে প্রকাশ করবে। এই জন্য অনেক সময় ধরো মেজাজ গরম হইলে না চিৎকার চেঁচামেচি করে, হয়তো আমার দোষ না, বা দোষ করে ফেলছি আর কি, আমি ভুল করে ফেলছি, কি হবে, আই ধরো ফোন করে উদ্ধার করে ফেলতেছে, আমি আর ফোন করে আমি আমার কাজ করতেছি, বলতেছে বলুক, ফোন আলাদা রেখে দিছি, মাঝে মধ্যে বলতেছে সরি, মাঝে মধ্যে কি কইছে এটা তো শুনি নাই, উদ্ধার তো করতেছে আমারে, বলে সরি ঠিক আছে আর সামনে বলবে না, কিন্তু কি স্যার কইছে এটা এটা তো ঠিক না স্যার, আপনার তো সরি ফিল করতে হবে। কিন্তু আমি সরি বলে গেছেন না, স্যারের কথাই ঠিক আছে, বেশি সিরিয়াসলি নিতে হবে না। আরে আমি কত ক্লাস নিতেছি, আমি শুনে শুনে ইয়ে করবো, এগুলো শোনার সময় আছে, ধরো 4-5 মিনিট আমারে লেকচার দিতেছে, হ্যাঁ, মাঝে মধ্যে বলে যে সরি সামনে আর বলবে না, ঠিক আছে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি আই উইল ইমপ্রুভ মাইসেলফ, ঠিক আছে, কিন্তু কি ইমপ্রুভ তো করতেছি, তো এখন যদি ও যদি নাও বলতে পারে তাহলে এটা কিন্তু কোনো স্যার কথা হলো? এক্ষেত্রে স্যার আপনি কি আপনার উপর কেন রাগ হয়েছে ওই জিনিসটা কি স্যার আপনি ফাইন্ড আউট করতে পারেন? আপনি তো ফোন অন্য অবশ্যই জায়গায় রেখেই দেন। পরবর্তীতে আমি খুব ব্যাগ নিয়ে খুব ইয়ে করতাম, ব্যাগ নিয়ে ব্যাগ খুব সচেতন ভাবে, যেগুলো ভুল হয়েছে সেগুলোতে আমি খুব অ্যালার্ট থাকতাম, ব্যাগের ব্যাপারে আমি খেয়াল করে রেখেছি, ব্যাগ যেন আর মিস না হয়, এগুলো আমি পরে অ্যালার্ট থাকি তো। কিন্তু ভুল রেগুলারই হয়, বাংলাদেশ দলের মতো বারবারই আমরা ভুল করি এবং প্রতিবারে শিক্ষা নেই, ঠিক আছে। টু আর ইজ হিউম্যান, এটা তো বৈশিষ্ট্য হওয়া উচিত, তাই না? বলো, প্রতিদিনে প্রতি সপ্তাহে ভুল করি, একটা না একটা নতুন নতুন ভুল করি, আর নতুন নতুন ভাবে শিক্ষা নেই, সরি বলি, সহজ সলিউশন আছে, সরি করে বলে শেষ করে দিই, তর্ক দেওয়ার দরকার আছে, ভুল তো হয়ে গেছে শেষ, সরি বলে ফেললে আর কি, আমি এক চিঠি কতক্ষণ করতে পারে, মনে রাখবা যে হাত তো আর এক হাতে বাজবে না। প্রথম দিকে টুকটাক হালকা রিপ্লাইট করে দিতাম, তাতে ইয়ে হইতো, পরে দেখি যে না ভুলটা তো আমার হচ্ছে, আর আমি তো দৌড়াদৌড়ি করি, তার তো কিছু রাগ থাকার কথা, এগুলো বলে ফেললে ভালো। আবার ধরো একসাথে যেমন ধরো আগামী ইয়েতে না, ধরো আবার একসাথে এই যে যতগুলো জমায় না, একসাথে বিনোদন ঘুরতে টুরতে নিয়ে যায় দেশে বিদেশে, ফলে এগুলো আবার একটু আমি চিন্তা করছি যে ধরো প্রচন্ড ক্ষেপে আছে, তো কি হচ্ছে, তো আমি যেটা যে ক্ষেপাটা একটু বাড়ুক, মানে ইয়ে হোক, পরে আবার সলিউশন আছে, সামনে ট্রিটমেন্ট আছে, তো বিভিন্ন জায়গায় ঘুরতে টুরতে নিয়ে যাবো, রেস্টুরেন্ট নিয়ে খাওয়াই আসবো, এই আর কি, মানে বুঝছো বিষয়টা, সবকিছুরই একটা রেমেডি আছে। স্যার আমাদের ছেলেদের একটা আলাদা করে ক্লাস নিয়ে এর উপরে, তাহলে অনেক সুবিধা হইতো। না এটাই সব, এটা হাজব্যান্ড ওয়াইফ বলে কথা না, সবার ক্ষেত্রে মা বোন যারাই আছে সফটলি হ্যান্ডেল করো। মার্কিন কবি সম্পাদক এডগার অ্যালান পো, রবীন্দ্রনাথের মতো, বাংলা সাহিত্যে যেমন রবীন্দ্রনাথ, আর ইংরেজি সাহিত্যে এডগার অ্যালান পো ছোট গল্পের জনক। টু হেলেন কবিতার প্রভাব পড়ছে জীবনানন্দ দাশ। এখান থেকে তাহলে কি পড়বো? এখান থেকে এডগার অ্যালান পো থেকে শর্ট স্টোরি জনক এবং মডার্ন ডিটেকটিভ স্টোরি, গোয়েন্দা গল্প এবং ছোট গল্পের জনক, এই দুইটা। বাড়ি আমেরিকা, 3টা। আমেরিকা বাড়ি, মনে রাখো প্রশ্নগুলো কি, আমেরিকা তার জন্ম, আমেরিকান মার্কিন কবি 1 নম্বর, 2 নম্বরে তিনি ছোট গল্পের জনক, 3 নম্বরে গোয়েন্দা গল্পের জনক। আর হলো তার বিখ্যাত কবিতার নাম টু হেলেন, এটা হলো ফার রিয়েলিজম, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথ, সিংহল সমুদ্র থেকে অতদূর সমুদ্রে, যে চুল তার কবেকার অন্ধকার বিদেশিয়ান নিশা, এগুলো সবই তোমার ফার রিয়েলিজম। অনেক এতদিন, এতদিন যে এত চোখে পাখি নীরের মতো চোখ তোলে নাটোরের বনলতা সেন, অনেক দূরের বাস্তবতা এনে কবি কাছের মধ্যে মিলে দিচ্ছেন। তাহলে টু হেলেনের প্রভাব ব্যাপকভাবেই আমরা বনলতা সেনের মধ্যে পাই। একটা প্রশ্ন, স্যার রোমান্স আন্দোলনটা কি? ওনার এখানে লেখা উনি রোমান্স আন্দোলনের অন্যতম নেতা। রোমান্স আন্দোলন হলো, মনে রাখবা, রোমান্স আন্দোলন হলো নাটকের মানে এক ধরনের ছোট গল্পের মধ্যে রোমান্সটা হলো এরকম ধরনের, ধরো এর মধ্যে গল্পটা কমিক হবে কিন্তু থ্রিলিং হবে,
কমিক এবং থ্রিলিং দুইটা মিলে রোমান্স হয়, বুঝছো কিনা? কমিক হবে তবে কি হবে বলো? থ্রিলিং হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ট্রাজেডি হবে না কিন্তু। দ্য ব্ল্যাক ক্যাট, দ্য টেল হার্ট, ওকে হ্যাঁ, দ্য টেল হার্ট, ওকে, এই দুইটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তো ওই আমাদের ভারতবর্ষের প্রথম এই কমেডি অফ এরর্স এর মাধ্যমে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ সরি আরে শেক্সপিয়রকে পরিচিত করে তুলছেন, ভ্রান্তিবিলাস, তাই না? এবং ওনার প্রচেষ্টায় কিন্তু বিধবা বিবাহ আইন হয়। বঙ্কিমচন্দ্র ওনার প্রথম উপন্যাসের একমাত্র প্রথম উপন্যাস ইংরেজিতে লিখছেন রাজমোহন ওয়াইফ। আনন্দমঠ ইংরেজি অনুবাদ এ বে অফ ব্লিস। নেপোলিয়ন ফরাসি বিপ্লবী শিশু, লিটল কর্পোরাল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি, ফ্রান্সের সম্রাট ছিলেন, তার চেয়ে বয়সে বড় ছিল প্রেমিকা জোসেফাইন, ঠিক আছে। এরপরে হলো এই যে ওয়াটারলু যুদ্ধে যখন পরাজিত হয়েছেন তখন তাকে সেন্ট হেলেনার দ্বীপে নির্বাসন দেওয়া হয়, সেখানে 21 সালে মৃত্যুবরণ করেছেন। কোটেশন গুলো খুব চমৎকার। শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দেব, এটা একটা চরম সত্য কথা। মা শিখিয়ে দিল, তোমরা পড়াশোনা করতেছো শুধু চাকরি পেয়ে দিতে হবে এমনটা না, ইংরেজি গ্রামার শিখো ভালো করে, এই যে গ্রামারের টপিক গুলো শিখো। মনে রাখো আমি যে এই যে বাংলা ভাগা ভাগা করে লিখি না, আম্মা এরকম লিখতো। আবার বললাম আব্বা আম্মা যা শিখেছে এটা একটা বড় টিচার, এই জন্য কিন্তু জীবন ভর ওনাদের চোখে চোখ রেখে কথা বলার মতো চিন্তা করার সুযোগ ছিল না। তো ওই এমন রাখবো যে এই জন্য ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট ইনস্টিটিউশন। হাজবেন্ড ওয়াইফ দুজনেই এমন চাকরি করো না যাতে ছেলে মেয়েরা একদমই সময় পায় না। আমরা কিন্তু দুজন চাকরি করতাম, ও ব্যাংকে চাকরি করতাম। আমি পরে চিন্তা করলাম যে এইভাবে আমি যেভাবে দৌড়াইতেছি ও যদি ব্যাংকে করে সর্বনাশ হয়ে যাবে। চিন্তা করলাম যে উপার্জন তাহলে একজনই করি। তো এই জন্য চাকরিটা আপাতত ছাড়ে নিয়েছি। শিক্ষকতা হলে কন্টিনিউ করতে দিতাম, যেহেতু আমি অনেক দূরের উপর থাকি, তাহলে কেমনে হইলো, তাহলে তো আল্লাহ কাছে জবাব দেওয়া লাগতো। তো এমন দুজন এমন চাকরি নিও না, ধরো তুমি পুলিশ, তোমার হাজবেন্ড পুলিশ, তুমি ডাক্তার, ছেলে কি হবে বলো? ইয়াবা ব্যবসায়ী, কারণ কোনো কাজ নেই তো। এই জন্য এই নির্মম বাস্তবতাটাকে আমরা অবশ্যই অস্বীকার করতে পারবো না। তো সবাই আবার বললাম, অবশ্যই এমন একটা, তুমি যদি পুলিশ ক্যাডার, মেয়েদের মধ্যে কেউ যদি পুলিশ ক্যাডার হও, তুমি দেখবে যে তোমার হাজবেন্ড কোন স্কুল টিচার, কলেজের লেকচারার, এমন একটা মানে যেন একজন ফ্যামিলিটা ধরে রাখে। বাচ্চা কাচ্চারে অবশ্যই আমি একদম সময় দিতে পারি না, আমি যেটা সেই জন্য সামনে এই যে শিক্ষা ছুটিতে ইউএসএ যাইতেছি, একটা অন্যতম কারণ যে ওদেরকে একটু সময় দিতে পারবো, একমাত্র কারণেই যাচ্ছি। তো এই জন্য মনে রাখবো একজন তো বাবা মনে হয় সবচেয়ে বেশি সময় দেওয়া দরকার, আমি যেটা মনে করি। হ্যাঁ স্যার, এই চাকরি ছাড়ানোটাও কি স্যার রাগ অভিমানের অন্যতম কারণ স্যার? এটার জন্য আপনাকে কোনো না, এটা মিউচুয়ালি আমি মনে করতেছি যে, এবং ও খুশি তাতে, কারণ ও হলো আমার মনে হয় যে রুসাভার এই উমরায় যে গেছি, ও মনে হয় জীবনে 1 ঘন্টাও নটে 1 ঘন্টাও ওদের ছাড়া থাকে নাই, মানে ও রয়ে গেছে মানে ডিপেন্ডেন্সি। যে উমরা গেছি না, ধরো 1 ঘন্টায় যেই জায়গায় ভিডিও কলে ছিল সারাক্ষণ, মানে ওরও হ্যাঁ ওদের সাথে অ্যাডজাস্ট এইভাবে করছে আর কি। ধরো ওই যে বলো না, পুরা সারাক্ষণ শুধু ভিডিও কলে, রাস্তাঘাটে হাঁটতে চলতে যেখানে ভিডিও কল চলতেছে, মানে ওরাও টের পায় নাই আমরা দূরে আছি। এই স্যার ওদেরকে নিয়ে যান নাই? আরে উমরা চিন্তা করার সুযোগ নেই। উমরাতে গেলে দেখবে এখন হজের মতো মানুষ হচ্ছে। মানুষ কাকে বলে এত, এরা যদি এমন কেউ থাকে যে অভিভাবক একজন বাসায় রাইখা তো নিয়ে গেছো, কিন্তু ওদেরকে নিয়ে তো হারাম শরীফে ঢোকার সুযোগ নেই, যায় কিন্তু পুরো হয়তো কাজের মধ্যে। আমাকে অবশ্যই জানাবেন স্যার, আমার ভাইয়া ওইখানে থাকে তো ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, তাইলে সম্ভব। ওদেরকে যদি ধরো মানে, আর ওই কাবার চারপাশে তো প্রচুর ভিড় হয়তো, তো ফলে ডিফিকাল্ট। আবার ধরো সাই করা তো 4টিখানি বিষয় না, এখান থেকে মানে দ্যাট মিনস তোমার প্রায় তো 2 বার গেলে 1 কিলোমিটারের উপর হয়ে যাচ্ছে, এরকম 7 বার, এটা কি সহজ কথা নাকি? খুব কষ্ট হয়। জি স্যার, আপনার নেক্সট ডে যদি আশা থাকে তাহলে আমাকে জানাবেন। আচ্ছা, আমার নাম্বার দিয়ে রেখো, দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দ্য ক্যারিয়ার ইজ অলওয়েজ ওপেন টু দ্য ট্যালেন্টস। তো পড়াশোনা করো, একটা পড়াশোনার ব্যাপারে একটা বাস্তবিক পরামর্শ দেবো আগামী ক্লাসে। মনে রাখবো একটা পরামর্শ, ক্যারিয়ারের ব্যাপারে নিয়ে আমি একটা কথা বলে দেবো। হ্যাঁ, মনে রাখবো আগামী ক্লাসে শুরুতে এটা করবো। হ্যাঁ, একজন মনে করাই দিও আমারে ইংলিশটা কিভাবে কি করবো, ইংলিশের ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, এই কথাটা বলা উচিত আমার। ইংল্যান্ড ইজ এ নেশন অফ শপকিপার্স। ইংরেজরা মুদি দোকানদারের জাতি, যেখানে গেছে মুদি দোকান খুলে বসছে।
Impossible is a word to be found in the dictionary of fools. অসম্ভব শব্দটা শুধু বোকাদের অভিধানে পাওয়া যায়। লাস্ট ওয়ান, আব্রাহাম লিঙ্কন, 16তম প্রেসিডেন্ট। আততায়ীর নিহত হন, দাসপ্রথার উচ্ছেদ করেন। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল। কিন্তু ডেমোক্রেসি আধুনিক যুগে হয়ে গেছে, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট OFF of the people, BUI by the people, FUR for the people। অর্থাৎ জনগণের সাথে সম্পর্কহীন, জনগণকে ক্রয় করে এবং জনগণের সাথে দূরত্ব রেখে কি হয়েছে বলো, গণতন্ত্র তৈরি হচ্ছে, ঠিক না? বুঝছো কিনা? গণতন্ত্রের আধুনিক সংখ্যা হলো ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, BUI ফর দ্য পিপল। তাই না? বাস্তবতা তো এমনটাই দেখতেছি আমরা। গেটিসবার্গ স্পিচের তুলনা করা হয়। আমরা যে সংবিধানের 25 অনুচ্ছেদে বঙ্গবন্ধু বলছেন ফ্রেন্ডশিপ টু অল, মেলিশ টু নান, এটা কার দ্বারা প্রভাবিত হয়েছেন মনে রাখবা? সংবিধানের 25 অনুচ্ছেদ আব্রাহাম লিঙ্কন দ্বারা প্রভাবিত হয়েছে। দ্য ব্যালট ইজ স্ট্রঙ্গার দেন বুলেট, বুলেটের চেয়ে ব্যালট শক্তিশালী, কিন্তু বাস্তবতা আমাদের বিভিন্ন দেশে এরকম দেখি না। ইউ ক্যান ফুল অল দ্য পিপল সাম অফ দ্য টাইম এন্ড সাম অফ দ্য পিপল অল দ্য টাইম, বাট ইউ ক্যান নট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। তুমি সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা, কিছু মানুষকে সব সময়ের জন্য বোকা বানাই রাখতে পারবা, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানাই রাখতে পারবে না। দ্য বেস্ট ওয়ে টু ডেস্ট্রয় অ্যান এনিমি ইজ টু মেক হিম এজ এ ফ্রেন্ড। বললো যে আচ্ছা, ন্যান্সি তাকে বললো যে আচ্ছা আপনি এত শত্রু কিভাবে দমন করেন? বললো যে আমি শত্রুর সাথে হাত মিলাই, তাহলে শত্রু বন্ধু হয়ে যায়। শত্রুর সাথে শত্রুতা করতে থাকলে এদের শত্রুতা বাড়ে। আপাতত একজন বন্ধ করে দেয় না, এই হলো বিষয়। আমি যে লাস্ট কথা যে বলবো, ওই যে ওনার নামটা হলো ওনার নাম হলো তোমার কি ওই যে আরে গোয়েন্দা লিখছে, ওনার গোয়েন্দা লিখছিল যেগুলোর নামটা কিনা ওনার স্যার এডগার অ্যালান পো, শার্লক হোমস। শার্লক হোমস। হ্যাঁ, তো শার্লক হোমস কি করছে? শার্লক হোমস শোনো, শার্লক হোমস একটু লাস্ট গল্প শুনে ছুড়িয়ে দেবো এখন। শার্লক হোমস এর রচয়িতা স্যার আর্থার কোনান ডয়েল ফ্রান্সের রাজধানী প্যারিসে আছে। তিনি দক্ষিণ ফ্রান্স হইয়া কোথায় আসবেন? জার্মানিতে। এই কথা জার্মানি পত্রপত্রিকায় ছাপা হয়েছে। এই কথা শুনো, কে বলো? শার্লক হোমস এর রচয়িতা স্যার আর্থার কোনান ডয়েল কোথায় আছেন? ফ্রান্সের রাজধানী প্যারিসে। তিনি প্যারিস থেকে দক্ষিণ ফ্রান্স যাবেন, সেখান থেকে জার্মানির মিউনিক শহরে আসবেন, এমন একটা খবর জার্মানির পত্রপত্রিকায় ছাপা হয়েছে। যথাসময়ে তিনি উপস্থিত। কে? শার্লক হোমসের রচয়িতা কি নাম? আর্থার কোনান ডয়েল। স্টেশনের সামনে দাঁড়ায় আছেন, এমন সময় এক ট্যাক্সি ক্যাবের ড্রাইভার এসে বললো যে স্যার আর্থার কোনান ডয়েল, স্যার আর্থার কোনান ডয়েল, আপনি আমার ট্যাক্সিতে আসেন। আরে কি ঘটনা, আমি এই শহরে প্রথম আসলাম, আমি যে আর্থার কোনান ডয়েল, তুমি কেমনি বুঝছো? বললো যে স্যার কয়েকদিন আগে আপনি যে আসবেন এটা নিউজটা পত্রিকায় ছাপা হয়েছিল, পত্রিকা ছাপা হওয়ার পরে আমি বুঝছি যে আপনি আর্থার কোনান ডয়েল। বললেন এটা কোনো কথা হইলো? পত্রিকায় কত মানুষের নামে তো পড়ছো। হাউ কুড ইউ রিকগনাইজ দ্যাট আই মাইসেলফ এম দ্য আর্থার কোনান, যে আমি নিজে যে আর্থার কোনান, আমি যে আর্থার কোনান, এটা তুমি কেমনি বুঝছো? বললো যে স্যার আমি পত্রিকায় পড়ছি আপনি মাস 2 ফ্রান্সের রাজধানী প্যারিসে ছিলেন। তো আপনার মাথার যে চুলের কাটিংটা, এই ধরনের চুলের কাটিং সাধারণত ফ্রান্সের রাজধানী প্যারিসেই দেওয়া হয়। তো আর কি, আপনি দক্ষিণ ফ্রান্সে যাওয়ার কথা ছিল আসার সময়, তো এই দক্ষিণ ফ্রান্সে একটু সময় কাটাইছেন, সেই জন্য আপনার চেহারা মলিন, চামড়া ফেকাসে, কারণ দক্ষিণ ফ্রান্সের আবহাওয়াটা শুষ্ক, ড্রাই আবহাওয়া ওয়েদারে থাকার কারণে আপনার মলিন চেহারা, ফেকাসে চামড়া হয়ে গেছে। অতএব স্যার আপনার চুলের কাটিং, মলিন চেহারা, ফ্যাকাশে চামড়া, এগুলো দেখে আমি বুঝতে পারছি আপনি আর্থার কোনান ডয়েল। আর্থার কোনান ডয়েল তো পুরো তাজ্জব হয়ে গেছে, বললো যে আমি বানাই গোয়েন্দা গল্প লিখি, আমার সামনে গোয়েন্দা কিংবদন্তি দাঁড়াই আছে। তো ভাড়া কত? 3 গুণ বেশি ভাড়া চাইছে। আর্থার কোনান বললেন যে না, এই মহামানবের সাথে এত বড় পণ্ডিত, এত বড় গোয়েন্দা শিল্পী, তার সাথে দামাদামি করা ঠিক হবে না। যারা ভাড়া চাইলেও সমস্যা নেই। উঠা গেছেন, উইঠা নামছেন, নাইমা আর উইঠা ওঠার পরে আল্লাহ কাছে বলতেছেন, আল্লাহ আমি এমনি বানাই লিখে, আমার সামনে এত বড়, তার মাথা কত শার্প, আমার চুলের কাটিং
মলিন চেহারা, এগুলো দেখে তুই বুঝে ফেলছে আমার নাম আর্থার কোনান ডয়েল। তার মতো বুদ্ধি আল্লাহ আমার বাড়াই দেন। এবার দোয়া টোয়া করতে করতে বিভিন্ন দোয়া দরুদ পড়া নামছে, নামার পরে ভাড়াটা দিছে, দেওয়ার পরে চলে যাচ্ছে। ওই ড্রাইভারটাকে বলতেছে, স্যার আর্থার কোনান ডয়েল স্যার। স্যার স্যার শোনেন, আরো একটা জিনিস দেখে কিন্তু আমি চিনছি আপনারে, আপনি আর্থার কোনান, আরো একটা জিনিস দেখা। বললো যে কি দেখা? বললো যে স্যার আপনার হাতে যে ব্রিফ কেসটা আছে না, ওই ব্রিফ কেসের মধ্যে লেখা আছে স্যার আর্থার কোনান ডয়েল। বুঝছো কিনা? স্যার চমৎকার গল্প স্যার। এই হলো শার্লক হোমস। ওকে, বেস্ট অফ লাক। মডার্ন পিরিয়ড আগামী ক্লাসে পড়বো, তবে এর আগে আগে নিজে বানাই বলছিল, আগে দেখে নামটা দেখে পরে ওইগুলো বানাইছিল আর কি। মানে নামটা দেখে পরে বাকিগুলো মানে হাইকোর্ট দেখাইছে, নামটা দেখে আর কি শিওর হইছে 100%। ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার রেনেসার পিরিয়ডটা কবে পড়ানো হবে? এই কি রে কয় এগুলা? এর এনএসএ পড়াইছি না স্যার, আমি ক্লাস করি নাই স্যার, এর জন্য। রেকর্ডিং শুনো, রেকর্ডিং। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ।